মধ্যে উত্তেজনা অনিশ্চয়তার চরমে শুক্রবার দুই পক্ষের বৈঠকের সম্ভাবনা শোনা যাচ্ছে। আর সর্বশেষ যে বিষয়টি তা হচ্ছে ভার্জিনিয়ার রাজনৈতিক মানচিত্র নিয়ে যে ভোট ডেমোক্রেটদের বিজয় নভেম্বরের নির্বাচনে এর প্রভাব কী হতে পারে, এই বিষয়গুলো আজকে আলোচনায় থাকবে। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে থাকবেন জনাব হাসান ফেরদৌস, জনাব গোলাম মর্তুজা, প্রেস মিনিস্টার বাংলাদেশ দূতাবাস, নিউ ইয়র্ক সিটি হাউজিংয়ে কর্মরত জনাব সাইদ রহমান, আমাদের সাথে যুক্ত হবেন ডক্টর তানভীর মুরাদ, শালা ইফতেখার এবং ইব্রাহিম চৌধুরী। শুরু করবো দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল হাসান। তার আগে যারা ফেসবুকে দেখছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। নাজমুল হাসান, যাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ এপ্রিল মাসের 22 তারিখ বুধবার। আগামী শুক্রবারে আসছে শুক্রবার নতুন একটি শান্তি আলোচনার খবর পাওয়া যেতে পারে বলে স্বয়ং জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আর ইসলামাবাদের সূত্রগুলো তেহরানের সাথে ইতিবাচক মধ্যস্থতা প্রচেষ্টার কথা যদিও উল্লেখ করেছে, তারই পরিপ্রেক্ষিতে আগামী 36 থেকে 72 ঘন্টার মধ্যে পুনরায় শান্তি আলোচনার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। তবে আজ বুধবার দ্য পোস্ট পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে, নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প এবং পাকিস্তানের সূত্রগুলো এই তথ্যগুলো নিশ্চিত করেছে। এই খবরটি এমন এক সময় এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করেছেন যে তিনি ইরানের সাথে বর্তমান যুদ্ধবিরতির মেয়াদটি বাড়িয়েছেন। ইরানের বিভক্ত নেতৃত্ব যতক্ষণ না একটি ঐক্যবদ্ধ প্রস্তাব, এখানে শর্তটা কি সেটা একটু শুনুন, যে ইরানের বিভক্ত নেতৃত্ব, প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষায় ইরানের নেতৃত্ব এখন বিভক্ত, এবং এই বিভক্ত নেতৃত্ব যতক্ষণ না, মানে আনলিমিটেড টাইম, যতক্ষণ না একটি ঐক্যবদ্ধ প্রস্তাব নিয়ে আসতে পারছে ততক্ষণ এই সিদ্ধান্ত কার্যকর থাকবে, যুদ্ধবিরতির কার্যকর থাকবে, কিন্তু যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ কিন্তু অব্যাহত থাকবে। সেখানে ইরানের আপত্তি, যদিও অবরোধ প্রত্যাহার করলে ফের আলোচনায় বসতে পারে ইরান, এমনটি বলেছেন জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত। তিনি আমির সাইদ ইরাভানি আজকে জানিয়েছেন যে নতুন কোনো দফার আলোচনার আগে যুক্তরাষ্ট্রকে অবশ্যই যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধ করতে হবে। যুদ্ধবিরতি লঙ্ঘন বলতে তারা নৌ অবরোধকে বোঝাচ্ছে। এবং ইরানি সংবাদ মাধ্যম সারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্র যখনই তাদের নৌ অবরোধ তুলে নেবে তখনই ইসলামাবাদের পরবর্তী দফার আলোচনা অনুষ্ঠিত হবে। ইরানের সাফ কথা যে নৌ অবরোধ প্রত্যাহার করলেই তারা যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসবে। প্রেসিডেন্ট যদিও নৌ অবরোধের কথা একটিবারও বলেননি, তিনি শুধু বলেছেন যে ইরানের নেতৃত্বের মধ্যে যদি কোন্দল মিটিয়ে তারা আসতে পারেন আলোচনায়, যখনই তারা সিদ্ধান্ত নেবেন যে তারা আলোচনায় আসবেন, ততক্ষণ পর্যন্ত যুদ্ধবিরতি থাকবে, সেটি বলেছেন। তবে ইরানের রাষ্ট্রদূত আরো যোগ করেছেন যে ইরান যে কোনো ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে, এবং নিজেদের অবস্থান স্পষ্ট করে রাষ্ট্রদূত আরো বলেছেন, আমরা কখনোই সামরিক আগ্রাসন আগে শুরু করিনি, তারাই শুরু করেছে। যুক্তরাষ্ট্রের কথা উল্লেখ করে তিনি বলেন, তারা যদি রাজনৈতিক সমাধান, অর্থাৎ যুক্তরাষ্ট্র যদি রাজনৈতিক সমাধান চায় তবে আমরা প্রস্তুত, ইরান প্রস্তুত, আর যদি তারা যুদ্ধ চায় ইরান সেটির জন্য প্রস্তুত, সে কথাই তিনি আজকে বলেছেন। এদিকে ইরান আজকে আরো জানিয়েছে যে তারা MSC ফ্রান্সিসকো এবং অ্যাপান্ডিমিন্ডাস নামক দুটি জাহাজকে জব্দ করেছে হরমুজ প্রণালীতে। তবে ইফ্রে নামে তৃতীয় জাহাজের বর্তমান অবস্থা নিয়ে তারা কোনো মন্তব্য করেনি। 3টি জাহাজ তারা জব্দ করার কথা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে খবর, কিন্তু তারা 2টির কথা নিশ্চিত করেছে, তৃতীয়টির ব্যাপারে ইরান কোনো মন্তব্য এখনো করেনি। আপনারা জানেন এবছর যুক্তরাষ্ট্রের জন্মের 250তম বার্ষিকী, 250 বছর যুক্তরাষ্ট্রের বয়স হতে যাচ্ছে আগামী 4 জুলাই। এই উপলক্ষে এই প্রথমবারের মতো নিউ ইয়র্ক সিটি টাইমস স্কোয়ারের সেই বিখ্যাত বলটি সেদিন একবার নয় 8বার নিচে নামানো হবে, এবং 4 জুলাই সপ্তাহান্তে, যা আমেরিকার 250তম জন্মদিন উদযাপন উপলক্ষে যুক্তরাষ্ট্রের প্রতিটি টাইম জোনে মধ্যরাত্রির আগমনের সংকেত দেবে। অর্থাৎ যখন যেখানে টাইম জোন হবে মধ্যরাত্রিতে, তখন সেখানে এই আগাম সংকেত দিবে যে যুক্তরাষ্ট্রের 250তম বার্ষিকী উদযাপিত হচ্ছে 4 জুলাই 2026 সালে। 4 জুলাইয়ের এই সপ্তাহ উইকেন্ডকে কেন্দ্র করে প্রায় 24 ঘন্টা ব্যাপী এই উদযাপন সম্পর্কে নতুন এই তথ্যটি আজকেই প্রকাশ করেছে আমেরিকা 250 এবং ওয়ান টাইমস স্কয়ার নামক একটি সংস্থা।
প্রথমবার বলটি নামানো হবে 3রা জুলাই সকাল 10টায় নিউ ইয়র্ক টাইম, ইস্টার্ন টাইম, এবং সেটি নামানো হবে গুয়াম এবং নর্থার্ন ম্যারিনারা আইল্যান্ডে, টাইম জোনের জন্য নির্ধারিত। সেখানে এটি প্রথম নামানো হবে। এরপর রাত 11টা 59 মিনিটে নিউ ইয়র্ক সিটির সেই সুপরিচিত কাউন্টডাউন, যেটি নববর্ষের সময়, ইংরেজি নববর্ষের সময় করা হয়ে থাকে, সময় গণনার মাধ্যমে উদযাপনে উত্তেজনা তুঙ্গে উঠবে 11টা 59 মিনিট 4ঠা জুলাই নিউ ইয়র্কে। এবং সেখান থেকে অর্থাৎ 3রা জুলাই দিবাগত রাত 11টা 59 মিনিটে দ্বিতীয়বারের মতো বল নামবে নিচে। সেখান থেকে পশ্চিমের বিভিন্ন টাইম জোনে যাওয়া শুরু করবে এবং এই প্রক্রিয়া চলতে থাকবে সব শেষ পরদিন সকাল 7টায় নিউ ইয়র্ক টাইম। যদিও আমেরিকার সামোয়ার স্টেটে, আমেরিকান সামোয়া দ্বীপটি, সেখানে এই বলটি নামানো হবে। প্রতিটি টাইম জোনের জন্য বলের নকশাটি আলাদা হবে এবং একটি বিশেষ ধরনের নকশা প্রস্তুত করা হচ্ছে। এটি কেবল একটি কাউন্টডাউন বা সময় গণনা নয়, এটি এমন একটি মুহূর্ত যা সমগ্র দেশকে, সমগ্র যুক্তরাষ্ট্রকে একসাথে গেঁথে তুলবে। এবং এবারে একটি টাইম জোন ধরে বলেছেন আমেরিকা 250 চেয়ারম্যান রেজি রিওন। গুয়াম থেকে নিউ ইয়র্ক, আলাস্কা হয়ে আমেরিকান সামোয়া পর্যন্ত এমন একটি সম্মিলিত অভিজ্ঞতা সৃষ্টি করা হচ্ছে যেখানে প্রতিটি আমেরিকান এই উদযাপনের মাঝে নিজেদের খুঁজে পাবেন এবং এমন এক মহৎ আয়োজনের অংশ হতে পারবেন যা কোনো একটি নির্দিষ্ট শহর বা মুহূর্তের চেয়ে অনেক বেশি তাৎপর্যপূর্ণ। এই আমেরিকার 250তম জন্মবার্ষিকী উদযাপনের এই সারাদিনের এই আয়োজনটি। সর্বশেষ একটি প্রতিবেদনে দেখা যাচ্ছে টেক্সাসের পূর্ব দিকে অবস্থিত যুক্তরাষ্ট্রের অঞ্চলগুলোর মধ্যে নিউ ইয়র্ক সিটির এলাকার বাতাসের মান সবচেয়ে খারাপ। অর্থাৎ টেক্সাসের পূর্ব দিকে যে শহরগুলি আছে সেই শহরগুলির মধ্যে সবচেয়ে খারাপ বাতাস আমরা নিউ ইয়র্ক সিটির বাসিন্দারাই ভোগ করছি। আমেরিকার লং অ্যাসোসিয়েশনের সদ্য প্রকাশিত স্টেট অব দ্য এয়ার যে প্রতিবেদন, সেই প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রের টেক্সাস পূর্ববর্তী অঞ্চলের মধ্যে ট্রাই স্টেট এরিয়া, অর্থাৎ আমরা 3 রাজ্যে যে এলাকাটি আছে সেখানে সবচেয়ে বেশি দূষিত বাতাসের অবস্থান। এবং সমগ্র দেশ জুড়ে জরিপ করা 226টি মেট্রোপলিটন, নিউ ইয়র্ক সিটি থেকে নিউ ইয়র্ক পর্যন্ত এই এলাকাটি, এবং নিউ ইয়র্ক সিটি এলাকায় ওজোন দূষণের ব্যাপারে প্রতিবেদনটি বলেছে যে বাতাসে ভাসমান অতি সূক্ষ্ম কণা বা কালির দূষণ কম মাত্রায় গ্রহণ করলেও ওজোন বা ধোঁয়াশার দূষণ গ্রহণ করে অনেক বেশি মাত্রায়। পুরো নিউ ইয়র্ক মেট্রোপলিটন এলাকাটাই ওজনের বিপজ্জনক মাত্রার সংস্পর্শ পাওয়া যাচ্ছে, বলেছেন আমেরিকান লাং অ্যাসোসিয়েশনের দেশব্যাপী জনসচেতনতা এবং প্রচার কার্যক্রমের সহকারী ভাইস প্রেসিডেন্ট মাইকেল সেলব্যাক। সূর্যের আলো যখন বায়ু দূষণের উপাদানের সাথে রাসায়নিক বিক্রিয়া করে তখনই ওজোন তৈরি হয়। ওজোন লেয়ার যেটাকে আমরা বলি, ওজনের মাত্রার বিচারে কানেকটিকাটের, অর্থাৎ ওজনের যে দূষিত অবস্থার যে মাত্রা, সেই মাত্রার বিচারে কানেকটিকাটের ফেয়ারফিল্ড কাউন্টি আসলে পূর্ব ইস্টার্ন এলাকা, ইস্ট কোস্টের মধ্যে সবচেয়ে দূষিত কাউন্টি। কানেকটিকাটের ফেয়ারফিল্ড কাউন্টি, সেটি উল্লেখ করেছেন মিস্টার সেলব্যাক। নিউ জার্সির ক্ষেত্রে সবচেয়ে খারাপ অবস্থা হচ্ছে গ্লস্টার কাউন্টির, এবং নিউ ইয়র্ক সিটি, নিউ ইয়র্ক এলাকার জন্য সবচেয়ে খারাপ কাউন্টি হলো আমাদের লং আইল্যান্ডের সাফক কাউন্টি। নিউ ইয়র্ক সিটিতে আগামী 28শে এপ্রিল একটি পূর্ণাঙ্গ ক্যাসিনো চালু হচ্ছে। এই প্রথম নিউ ইয়র্ক সিটিতে লাস ভেগাসের মতো একটি পূর্ণাঙ্গ ক্যাসিনো চালু হচ্ছে। যদিও শুধু স্লট মেশিনের জন্য একটি ক্যাসিনো, রিসোর্ট ওয়ার্ল্ড ক্যাসিনো দীর্ঘদিন ধরেই চলে আসছে নিউ ইয়র্ক সিটিতে, কিন্তু এই প্রথম পূর্ণ মাত্রার ক্যাসিনো চালু হচ্ছে কুইন্সে, জিএফকে এয়ারপোর্টের কাছে 28শে এপ্রিল। রিসোর্টস ওয়ার্ল্ড নিউ ইয়র্ক সিটি আগামী 28শে এপ্রিল প্রথম পূর্ণাঙ্গ ক্যাসিনো চালু করবে, যেখানে সরাসরি টেবিল গেম খেলার সুযোগ থাকবে। এতদিন শুধু স্লট মেশিনে খেলা যেত, কিন্তু এখন টেবিল গেমও থামবে। তবে এর জন্য নিউ ইয়র্ক স্টেট গেমিং কমিশনের চূড়ান্ত অনুমোদনের একটি জন্য অপেক্ষা করতে হবে, এবং আশা করা যাচ্ছে আগামী দিন কয়েকের মধ্যে এই অনুমোদনটি পাওয়া যাবে। তবে অনুমোদন পাওয়া গেলে এটি একটি সত্যিকারের ঐতিহাসিক ঘটনার সূচনা করবে নিউ ইয়র্ক সিটির প্রথম পূর্ণাঙ্গ ক্যাসিনো উদ্বোধনের মধ্য দিয়ে, এবং বৈধভাবে নিউ ইয়র্ক সিটির ভিতরেই বৈধভাবে ব্ল্যাক জ্যাক, ক্র্যাপস, বারকোয়াট এবং রুলেটের মতো জুয়া খেলার সুযোগ
তৈরি হবে এই রিসোর্ট ওয়ার্ল্ড ক্যাসিনোর, পূর্ণাঙ্গ ক্যাসিনো শুরুর মাধ্যমে। এই স্থাপনাটি অবশ্য নতুন নয়, যেটি একটু আগে আপনাদের আমি বলেছি 2011 সাল থেকেই এটি অ্যাকুইটা রেস ট্র্যাকে স্লট মেশিন সম্বলিত একটি বিশাল ক্যাসিনো কার্যকর রয়েছে নিউ ইয়র্ক সিটিতে। তবে $5.5 বিলিয়ন বিনিয়োগ করে এই রিসোর্ট ক্যাসিনোর সম্প্রসারণ প্রকল্পটিকে একটি লাস ভেগাস স্টাইলের ক্যাসিনোর পর্যায়ে উন্নীত করেছে, এবং এই আপাতত একচ্ছত্র বাজার তাদের দখলে থাকবে। তার কারণ এটি হবে একমাত্র আপাতত কিছুদিনের জন্য, কয়েক বছরের জন্য হলে অন্তত পক্ষে একমাত্র ক্যাসিনো, পূর্ণাঙ্গ মাত্রা ক্যাসিনোতে 2040-টিরও বেশি টেবিল গেম থাকবে, হাজার হাজার স্লট মেশিনও থাকবে। পাশাপাশি আগামী কয়েক বছরের মধ্যে এর পরিসর ও কার্যক্রম উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে যারা এটি শুরু করেছেন। প্রাথমিক পর্যায়ে প্রায় 1250টি নতুন চাকুরির সুযোগ সৃষ্টি হচ্ছে এখানে, এবং সেগুলো গেম ডিলার হিসেবেই মূলত চাকুরিগুলো, এবং যার ফলে মোট কর্মী সংখ্যা এই রিসোর্ট ক্যাসিনোতে দাঁড়াবে 2200 বেশি, এবং এবং এই এবং আগামী সামার মৌসুমের আগেই পূর্ণাঙ্গ মাত্রায় কর্মী নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে ক্যাসিনোতে। এবার শেষ করছি নিউ ইয়র্ক সিটিতে বন্যার ঝুঁকি নিয়ে একটি রিপোর্ট সম্পর্কে। নিউ ইয়র্ক সিটির জনসংখ্যার অর্ধেকই চরম মাত্রার বন্যার ক্ষয়ক্ষতির ঝুঁকিতে রয়েছেন বলে, যদিও বন্যার হুমকিতে থাকা মানুষের মোট সংখ্যার বিচারে, অর্থাৎ যেই পরিমাণ মানুষ বন্যার ক্ষতিগ্রস্ত হতে পারেন সেই পরিমাণ মানুষের বিচারে, সেই দিক থেকে বিচার করতে গেলে নিউ ইয়র্ক সিটি শীর্ষে অবস্থান করছে। যদিও গড়পড়তার হারে, অর্থাৎ হার দিক থেকে কত বেশি মানুষ আক্রান্ত হতে পারেন বন্যায়, সেদিক থেকে নিউ অরলিন্স নিউ ইয়র্ক চাইতে বেশি, যেই শহরের প্রায় 98% মানুষই বন্যার ঝুঁকিতে বসবাস করেন। কিন্তু জনসংখ্যার দিক থেকে নিউ ইয়র্ক সিটিতে সবচেয়ে বেশি মানুষ বন্যার ঝুঁকিতে থাকেন, প্রায় 4.8 মিলিয়ন মানুষ, এবং সেটাতে থাকেন প্রায়। এবং যদিও হারিকেন স্যান্ডি এবং হারিকেন ক্যাটরিনা নিউ ইয়র্ক ও সিটি ও নিউ অরলিন্সে ভয়াবহ বন্যার সৃষ্টি করেছিল, সেই ঘটনার পর কেটে গেছে অনেক বছর, কিন্তু এই দুটি শহরই এখনো ধ্বংসাত্মক বন্যার ঝুঁকিতে রয়ে গেছে, সেটির কোনো পরিবর্তন হয়নি। জলবায়ু পরিবর্তনের প্রভাবে পরিস্থিতি আরো খারাপের দিকে মোড় নিতে পারে। 47 লক্ষেরও বেশি নিউ ইয়র্কবাসী কোনো না কোনো ভাবে, 4.7 মিলিয়ন নিউ ইয়র্কবাসী, যেখানে 8.5 মিলিয়ন মতো নিউ ইয়র্কবাসী বসবাস করেন নিউ ইয়র্ক সিটিতে, কিন্তু সেখানে তার অর্ধেকই, প্রায় 4.7 মিলিয়নের মতো নিউ ইয়র্কবাসী কোনো না কোনো ভাবে বন্যার কবলের ঝুঁকিতে রয়েছেন এখন। এবং এই আজকেই সায়েন্স অ্যাডভান্সেস বলে একটি জার্নালে একটি নতুন তথ্য গবেষণা প্রকাশিত হয়েছে। সেই গবেষণা অনুযায়ী নিউ ইয়র্কবাসীদের মধ্যে প্রায় 4.4 মিলিয়ন মানুষই চরম মাত্রার বন্যার জন্য তো ঝুঁকিতে রয়েছে, যদিও তারা আমাদের অনেকের কাছেই বিষয়টি এখনো সম্পূর্ণ অজানা। তবে বাস্তব সংখ্যার বিচারে যুক্তরাষ্ট্রের শহরগুলোর মধ্যে নিউ ইয়র্ক সিটিতে বন্যার ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর সংখ্যাই সর্বাধিক, যেটা একটু আগে আপনাদের বলেছি। তবে মোট জনসংখ্যার বা শতাংশের মানুষের হিসাবে ঝুঁকিতে রয়েছেন সেই নিউ ইয়র্ক সিটি নিউ অরলিন্সের তুলনায় অনেকটাই পেছনে। আমি বলেছি একটু আগে 98% মানুষ যেই শহরে বন্যার ঝুঁকিতে রয়েছে সেটি হচ্ছে নিউ অরলিন্স। আপাতত আজকে এখানেই শেষ করি, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান, থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আমাদের সাথে যুক্ত আছেন জনাব গোলাম মর্তজা, বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার ওয়াশিংটন ডিসি। জনাব গোলাম মর্তজা, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সাথে আরও আছেন ডক্টর তানভীর মুরাদ, যিনি লিন সিটি ম্যাসাচুসেটস এর হিউম্যান রাইটস কমিশনার। জনাব তানভীর সিদ্দিকী, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন যে দুজন বাংলাদেশি যারা সাউথ ফ্লোরিডাতে আপনার ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা ডক্টরাল স্টুডেন্ট, দুই বাংলাদেশ থেকে নাহিদা এস বৃষ্টি ও জামিল লিমন রহস্যজনকভাবে অন্তর্ধান হয়েছেন বা নিখোঁজ হয়েছেন, এবং এই জট খুলছে না। সো এই বিষয় নিয়ে কমিউনিটির সর্বত্র এক ধরনের আতঙ্ক এবং উত্তেজনা, উদ্বেগ বিরাজ করছে। আমরা এই বিষয় নিয়ে একটু কথা বলবো এবং জিজ্ঞেস করবো যে বাংলাদেশ দূতাবাস এক্ষেত্রে কি করছে এবং তাদের কাছে কোনো তথ্য আছে কিনা। বাট এদের দুজনেরই খুব ক্লোজ রিলেশন রয়েছে। ডক্টর তানভীর মুরাদ, তিনি তাদের পরিবারের সাথে অনেকটা সম্পৃক্ত। সো আগে জেনে নিই, ডক্টর তানভীর মুরাদ, আপনি একটু আনমিউট করেন আপনার সাউন্ড। আগে জানতে চাই যে পরিবার কি বলছে, অথবা কোনো লেটেস্ট কোনো খবর আছে কিনা। ধন্যবাদ।
আমাদের দুইটা ছোট ভাই বোন আমেরিকায় পড়তে এসে অল অফ এ সাডেন 6 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। কালকেও যদি কোনো নিউজ পাওয়া না যায় প্রায় 1 সপ্তাহ হয়ে যাবে। তো পরিবারের সাথে আমার পরিবারের একজনের সরাসরি কথা হয়েছে, এই বৃষ্টির যে ভাই প্রান্তনার সাথে। এবং ওরা আসলে যেটা হওয়ার কথা, যেহেতু ওরা এখানে নেই, অন্য দেশে আছেন, আসতে পারছেন না, আবার বোনেরও খোঁজ পাচ্ছেন না, সবাই ভেঙে পড়েছে ফ্যামিলি। এবং ওরা যেহেতু আমাদের, অবশ্যই আমাদের স্টেট পুলিশ অনেক অ্যাক্টিভ, কিন্তু এরপরও যেহেতু এতদিন হয়ে যাচ্ছে, ওরা ব্যাপারটাকে মানে খুব কষ্টকর অভিজ্ঞতা হিসেবে নিচ্ছে। অনেক বিষয়ে তাদের নেগেটিভ চিন্তা ভাবনা আসছে। এবং পরিবার চাচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব এদের খুঁজে পাওয়া যাক। কারণ পরিবারের যেদিন হারিয়ে যায় বৃষ্টি, ওই দিন দুপুরেই মায়ের সাথে বাবার সাথে কথা হয়েছে। বৃষ্টি তার ল্যাবে ছিল, ও তো টিএ টিএ হিসেবে কাজ করছে, টিচিং অ্যাসিস্ট্যান্ট। তো ল্যাবে ছিল, ওই অবস্থায় মায়ের সাথে কথা হয়েছে যে আমরা শপিং এ যাবো একটু পরে বন্ধু বান্ধব সহ। এর আধা ঘন্টা পর থেকেই বৃষ্টিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে ওর ফোনও অফ, এবং সম্পূর্ণরূপে গত 6 দিন ধরে কোনো যোগাযোগ নেই কারোর সাথে। বন্ধু বান্ধবের সঙ্গে আমি আজকে যোগাযোগ করার চেষ্টা করেছি, আমাদের ফ্লোরিডা একটা বড় ভাই আছে রাসু ভাইয়ের মাধ্যমে। ওরাও বললো এমনি খুবই ফ্রেন্ডলি মানুষ, মিশুক, কিন্তু ওরা খুব অবাক হয়েছে যে হঠাৎ করে কেন খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং ওরা খুব উদ্বিগ্ন, ওখানে আমার প্রচুর বাংলাদেশি স্টুডেন্টরা পড়াশোনা করে, পুরো বিষয়টা নিয়ে ওরা খুব উদ্বিগ্ন। পরিবার তো একেবারেই মানে মানসিকভাবে ভেঙে পড়েছে। তো আমি আশা করবো লোকাল পুলিশ খুব তাড়াতাড়ি এ ব্যাপারে একটা আশু সমাধান দিতে পারবে। আমি একটা ভালো ফলাফল আশায় আছি। থ্যাংক ইউ সো মাচ। আমরা নিজেরাই পুলিশ ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করেছেন, লোকাল পুলিশের ডিটেকটিভ, এবং তাদের কাছে এখন পর্যন্ত তারা দে আর ইনভেস্টিগেটিং, তারাও সার্চ করছে বলছে, এবং কোনো আপডেট থাকলে আমাদের জানাবে। আমি যাই জনাব গুলাম মুর্তজা আপনার কাছে। গুলাম মুর্তজা, আপনি জানেন যে আপনারা তো বাংলাদেশি সিটিজেন যারা এখানে থাকে তাদের কাস্টোডিয়ান হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট অ্যান্ড বাংলাদেশ দূতাবাস অন বিহাফ অফ দি গভর্নমেন্ট। সো আপনাদের কাছে কী তথ্য আছে এই বিষয়ে? ধন্যবাদ আপনাকে, টাইম টেলিভিশনকে, এবং যে ভাই একটু আগে কথা বললেন। সবাই যেমন উদ্বিগ্ন, আমরাও ঠিক একই রকম উদ্বিগ্ন যে বাংলাদেশের দুজন শিক্ষার্থী এভাবে নিখোঁজ হয়েছেন। এই নিখোঁজটি যদি এখানে না হয়ে বাংলাদেশ থেকে হতো তাহলে হয়তো অনেকেই অনেক রকমের কারণ খুঁজে পাওয়া যেত, কিন্তু যখন যুক্তরাষ্ট্রের মতো জায়গাতে আমাদের দুজন শিক্ষার্থী হঠাৎ করে নিখোঁজ হলেন এবং 6 দিন 7 দিন হতে চললো, তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। সুতরাং আমরা তার পরিবারের বাস্তব অবস্থাটা আমরা বুঝতে পারছি, তাদের বন্ধু বান্ধব সহ যুক্তরাষ্ট্রে যারা বসবাস করছেন তাদের সবার ভেতরের যে উদ্বিগ্নতা রয়েছে সেই বিষয়টা আমরা অনুধাবন করছি। সেই অনুধাবন করার জায়গা থেকেই আমরা প্রথম দিন যেদিন নিখোঁজ হন তার পরের দিন থেকেই দূতাবাস এবং বাংলাদেশের যে মায়ামিতে যে বাংলাদেশ কনসুলেট আছে, কনসুলেট নিবিড়ভাবে বিষয়টি যোগাযোগ রাখছে। তো যোগাযোগ রাখার যে প্রক্রিয়াগুলো এখন পর্যন্ত সম্পন্ন হয়েছে সেই জায়গাটা আমি একটু বলতে পারি, কিন্তু এইটা বলতে গিয়েও খুব কষ্টের সঙ্গে বলতে হচ্ছে যে আমরা এখন পর্যন্ত কোনো সুখবর পাইনি, পাবো এরকম একটা আশা নিয়ে আমরাও আমাদের কার্যক্রমটা অব্যাহত রেখেছি। এখানে যেটা বললেন যে ফ্লোরিডার অঙ্গরাজ্য টেম্পার আর ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার দুইজন শিক্ষার্থী, তারা নিখোঁজ হওয়ার পর থেকে আমরা যে কাজগুলো করেছি, দূতাবাসের পক্ষ থেকে যে কাজগুলো করা হয়েছে, প্রথমত কথা পুলিশকে জানানো হয়েছে। পুলিশ অত্যন্ত অ্যাক্টিভ, গোয়েন্দারা অত্যন্ত অ্যাক্টিভ কাজ করছে, কিন্তু তাদের কাছ থেকে কোনো সুখবর পাওয়া যায়নি। পরবর্তীতে আমরা দূতাবাসের পক্ষ থেকে সরাসরি যোগাযোগ করেছিলাম আইসের সঙ্গে। যেহেতু আইস একটি ধরপাকড় করছে বিভিন্ন জায়গাতে, তখন আমরা মনে করলাম যে আইসের কাস্টোডিতে থাকার কোনো সম্ভাবনা আছে কিনা। আমরা যখন তাদের সঙ্গে যোগাযোগ করেছি এবং তারা অত্যন্ত তৎপরতার সঙ্গে তারা নিজেদের সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের আইসের কর্মকাণ্ড এবং আইসের যে কাস্টডি গুলো আছে তাদের সঙ্গে যোগাযোগ করে আমাদেরকে রিপোর্ট দিয়েছে, জানিয়েছে যে আইসের কাস্টডিতে তারা নাই, এটা তারা নিশ্চিত করেছে। পরবর্তীতে যোগাযোগ করা হয়েছিল যে আন্তর্জাতিক ফ্লাইট যুক্তরাষ্ট্র থেকে, সমগ্র যুক্তরাষ্ট্র থেকে যে আন্তর্জাতিক ফ্লাইট গুলো আছে সেই ফ্লাইট গুলোতে তাদের অন্য কোথাও যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা। ধরে নিচ্ছিলাম যে সম্ভাবনা নাই, তবুও আমরা এটা খতিয়ে দেখছিলাম, এবং সেখানে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে সকল আন্তর্জাতিক ফ্লাইট চেক করে জানানো হয়েছে সেই সমস্ত জায়গাতে কোথাও তাদের কোনো
কিছু পাওয়া যায় নাই, কোনো তথ্য পাওয়া যায় নাই যে তারা যুক্তরাষ্ট্রের বাইরে গেছে। এই তথ্যটিও পাওয়া যায় নাই। এফবিআই এর সঙ্গে যোগাযোগ করা হয়েছে দূতাবাসের পক্ষে, দূতাবাস ওয়াশিংটন ডিসির পক্ষ থেকে, এবং তাদেরকে লিখিতভাবে জানানো হয়েছে তারা তাদের যত সংস্থা আছে তাদের মধ্য দিয়ে বিষয়টি খোঁজা হচ্ছে, তদন্ত করা হচ্ছে। এবং সর্বশেষ আমরা একটা অনুরোধ করেছি দূতাবাসের পক্ষ থেকে এফবিআই কে, সেটি হচ্ছে ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে এর আগে বলেছি যে সমগ্র ইউনিভার্সিটি ক্যাম্পাস, যেহেতু ফ্লোরিডা বা এখানকার শহরের বাইরের যে ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলো আছে সেগুলো তো আসলে অনেক বড়, তার ভেতরে অনেক রকমের হয়তো লেক থাকে, হয়তো ঝোপঝাড় থাকে, নানা কিছু থাকে। আমরা সমগ্র ক্যাম্পাসটি সার্চ করে দেখার জন্য অনুরোধ করেছি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ, এবং এফবিআই নিশ্চিত করেছে অত্যন্ত অল্প সময়ের মধ্যে তারা এই কাজটি সম্পন্ন করবেন। তো এরকম একটা অবস্থার মধ্যে আমি হয়তো আরো কিছু কথা বলতে পারবো, কিন্তু বলাটা খুব একটা মানে স্বস্তিদায়ক হচ্ছে না আমাদের জন্য। সেটি হচ্ছে যে আমরা কোনো সুখবর দিতে পারছি না। আর আমরা এই এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সবার কাছেই অনুরোধ করি যে আপনাদের কারো কাছে যদি কোনো সংবাদ থাকে তাহলে আমাদেরকে জানানো। আর আমরা যতগুলো ওয়ে আছে, যুক্তরাষ্ট্র সরকারের যতগুলো ওয়ে আছে, সবগুলো জায়গা নিয়ে আমরা কাজ করছি। দূতাবাস অত্যন্ত তৎপর, সব কয়টি সংস্থার সঙ্গে আমরা কাজ করছি এবং প্রতিনিয়ত কাজ করছি। আমাদের 3-4 কর্মী প্রতিনিয়ত যোগাযোগ রাখছে, যার যে লিঙ্ক আছে। আমরা স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করেছি, তাদেরকে লিখিতভাবে জানিয়েছি, তাদের সঙ্গে জুম মিটিং করা হয়েছে। সেই জুম মিটিংয়ে তারা বিষয়টি গুরুত্ব দিয়ে তারা বলেছে যে সংশ্লিষ্ট যতগুলো জায়গা আছে যুক্তরাষ্ট্রের, এই সমস্ত সবগুলো জায়গা দেখা হবে। ফরেন স্টুডেন্টদের দেখাশোনা করার জন্য বিভিন্ন জায়গাতে যে সংগঠনগুলো আছে, বিভিন্ন জায়গাতে যে উইংগুলো আছে, আমরা তাদের সঙ্গে যোগাযোগ করেছি। স্টেট ডিপার্টমেন্টকে অনুরোধ করেছি যে আপনারা এই জায়গাগুলোতে ছোট বড় যতগুলো সংস্থা আছে সবগুলো জায়গাতে যোগাযোগ করে আমাদেরকে তথ্য জানানোর চেষ্টা করেন। তারা খুবই আন্তরিকভাবে চেষ্টা করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এখন এর বাইরে এই যে পরিবারের যে উদ্বিগ্নতা, পরিবারের যে অস্থির অবস্থা, সেই জায়গাতে আমরা সুখবর দিতে পারছি না দেখে আমরা অত্যন্ত ব্যথিতভাবে এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ডক্টর তানভীর মুরাদ। তাদের পরিবারের পক্ষ থেকে এখানে কোনো তাদের কোনো আত্মীয় স্বজন বা অন্য কেউ আছে নাকি যুক্তরাষ্ট্রে? আমি বাংলাদেশ দূতাবাস এবং কনসাল জেনারেলকে, কারণ আমি যেখানে যেখানে যোগাযোগ করেছি ইউনিভার্সিটিতে এবং আরো অনেক জায়গায়, আসলে বাংলাদেশ দূতাবাস অত্যন্ত সক্রিয়ভাবে ক্লোজলি হেল্প করছে। বিশেষ করে আইসের কাছে পৌঁছানো এবং আইসের কাছে খোঁজ খবর নেওয়া, এমন কোনো কেউ ডিটেনশন আছে কিনা বিষয়টা ওনারা খুব তাড়াতাড়ি আমাদেরকে বের করে দিয়েছে যে এই ধরনের কেউ ডিটেনশনে নাই। তো ধন্যবাদ মুর্তজা ভাই, ধন্যবাদ বাংলাদেশ দূতাবাস। যেটা জিজ্ঞেস করেছেন, এখানে সরাসরি মানে ওদের বাবা মা বা ভাই সবাই দেশে থাকে, এমনি দুঃসম্পর্কে আত্মীয় স্বজন আছেন, বাট একদম ক্লোজ আত্মীয় স্বজন নেই। বাট সত্য কথা হচ্ছে আমরা তো এখানে পরস্পরের আত্মীয়। ও যে বৃষ্টি, যে মেয়েটা খুবই মেধাবী মেয়ে, এবং সাউথ ফ্লোরিডাতে লোকাল কমিউনিটি বেশ পরিচিত মুখ, সবসময় প্রোগ্রামে যায় এবং প্রোগ্রামে অংশগ্রহণ করে। এবং লোকাল মানুষজন, ও একটা বাংলাদেশি পরিবারের সাথে কয়েকজন সহ থাকতো। ওই পরিবারই প্রথমে যোগাযোগ করেছে তার ফ্যামিলির সাথে ব্যাক হোমে, যে আমাদের বাসায় আমাদের যে ছোট বোনটা থাকে ও 3-4 দিন ধরে বাসায় আসছে না। এরপর পরিবারও তো যোগাযোগ করে দেখে কোথাও পাওয়া যাচ্ছে না। তো লোকাল কমিউনিটি খুব উদ্বিগ্ন এ ব্যাপারে, যে হঠাৎ করে আমাদের একটা ছেলে একটা মেয়ে পড়তে এসে হারিয়ে গেল। আজকে কাউন্টি শরীফ একটা স্টেটমেন্ট দিয়েছে যে ওদের যতটুকু ইনভেস্টিগেশন হয়েছে ওইখানে দেখা গেছে ছোট বোন বৃষ্টির ফোন সুইচ অফ, লাস্ট লোকেশন ছিল ক্যাম্পাসে, আর ছোট ভাইয়ের লাস্ট লোকেশন ছিল ক্যাম্পাসের বাইরে। একটু আগে মুর্তজা ভাই যেটা বললেন যে ক্যাম্পাস অনেক বড়, যদি এফবিআই ইনভলভ হয় আমার মনে হয় খুব তাড়াতাড়ি একটা রেজাল্ট পাওয়া যাবে ক্যাম্পাস এবং ক্যাম্পাসের বাইরে। কারণ যতদিন যাবে আমার মনে হচ্ছে ব্যাপারটা, আমরা বলতে চাই না, খুব সিরিয়াস দিকে চলে যাচ্ছে। যতদিন পর্যন্ত দুজন মানুষ গায়েব থাকবেন এই দেশে, তো ব্যাপারটা অন্যদিকে চলে যাচ্ছে ব্যাপারটা। তাই মনে করি যদি এফবিআই তাদের ইনভলভ হয় খুব তাড়াতাড়ি হয়তো আমরা একটা নিউজ বের করে আনতে পারবো কোথায় কি অবস্থায় আছে। কারণ দুইটা মানুষ তো এভাবে আমেরিকা থেকে মানে একদম গায়েব হয়ে চলে যেতে পারে না, যেতে হলে তাকে এয়ারপোর্ট দিয়ে যেতে হবে বা কোনো না কোনো বর্ডার দিয়ে যেতে হবে। তো আমরা আশা করবো যে খুব তাড়াতাড়ি ল এনফোর্সমেন্ট এবং এফবিআই ইনভলভ হয়ে ব্যাপারটা খুঁজে আনতে পারবে। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। সো জি,
করেছে যে তারা অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছে পুরো বিষয়টি, এবং ক্যাম্পাস সার্চ করা সহ যত উপায় আছে তারা আমাদেরকে ঠিক এইভাবেই বলেছে, লিখিতভাবে জানিয়েছে যে যত উপায় আছে তারা এটা করে দেখবে। আর এখানে যেটা যোগ করি যে আমাদের জন্য আরো বেশি হয়েছে যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো কোনো ছেলে মেয়েরা অনেক অ্যাডভেঞ্চারাস হয়ে থাকেন, তারা নানা রকমের কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকেন। এটা তানভীর ভালো বলতে পারবেন। আমরা যতদূর খবর পেয়েছি তাতে ছেলেটা এবং মেয়েটা ওই রকম কোনো অ্যাডভেঞ্চারাস বা ওই রকম কোনো কর্মকাণ্ডের সঙ্গে সম্ভবত সম্পৃক্ত ছিলেন না। তাদের কোনো গাড়িও ছিল না, তারা বন্ধু বান্ধবদের গাড়ি ব্যবহার করতেন বা তাদের সঙ্গে যেতেন, আমরা যতদূর জানতে পেরেছি। আপনার পিএইচডি স্টুডেন্ট, সো দে আর ম্যাচিউরড অ্যাজ ওয়েল। স্টুডেন্ট ছেলেটির একটি স্কুটি ছিল সম্ভবত, সে সেটা নিয়ে ক্যাম্পাসে আসতো। অর্থাৎ এরকম না যে তারা দুঃসাহসিক কোনো কিছু করতে গিয়ে কোনো বিপদে পড়তে পারেন, তাদের সেরকম কোনো রেকর্ডও নাই। একটু নিরীহ গোছের ছেলে হিসেবেই জামিলের পরিচিতি আছে, মেয়েটির পরিচিতিও সেই রকমই। তো সবকিছু মিলিয়ে বিষয়টি অত্যন্ত উদ্বেগের। আমরা এখন সুখবরের জন্য অপেক্ষা করছি। জি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। এবং আমরাও আশা করি যে খুব ভালো সহসেই আমরা একটি ভালো খবর পাবো। এবং যে কেউ যারা আমাদের দর্শক আছেন তাদের মধ্যে কেউ যদি কোনো তথ্য জানেন তাহলে আমাদেরকেও জানাতে পারেন, আমরা তাদেরকে খবরটি জানাবো। যে কাউকে জানাতে পারেন, আপনাদেরকে জানাতে পারেন, দূতাবাসকে জানাতে পারেন, মায়ামি কনসুলেটকে জানাতে পারেন, বা আমাদের অন্যান্য জায়গায় যে কনসুলেট আছে এলএ বা নিউ ইয়র্ক, যে কাউকে যে কোনো ভাবে জানাতে পারেন। আমরা সেই আমাদের অফিসের নাম্বার তারপরে বলে দিই 7184829923। এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে আমরা খবরটি তাদেরকে জানিয়ে দেবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ দুজনকে, অনেক ধন্যবাদ। যাই জনাব সাইদ, জি কি বলছেন আপনি? কিছু বলছিলেন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সৈয়দ মিজান আপনি কি শুনতে পাচ্ছেন? সৈয়দ রহমান আপনি কি শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আপনার কাছে একটু যাই, এর আগে অন্য আমাদের সাথে হাসান ভাই আছেন, ইব্রাহিম চৌধুরী খোকন আছেন, পরে কথা বলবো। একটু আপনার কাছে জানতে চাই যে একটা ইম্পর্টেন্ট বিষয়, তা হচ্ছে যে নিউ ইয়র্ক সিটিতে আবাসন সংকট চরম অবস্থার মধ্যে বিরাজ করছে। সর্বত্র এক ধরনের হাহাকার বলা যায়, খাবারের চেয়েও বেশি সংকট হচ্ছে আবাসনের। এবং এর মধ্যে আজকে একটি রিপোর্ট বেরিয়েছে, প্রায় ৬,০০০ ফ্ল্যাট, সরকারি ফ্ল্যাট, যে নাইচা হাউজিং, এই নাইচা হাউজিংয়ে 6,000 ফ্ল্যাট খালি পড়ে আছে। কিন্তু দেখা যায় যুগের পর যুগ অনেকে আবেদন করে বসে আছে, কোনো খবর নাই তারা সরকারি ফ্ল্যাট পাচ্ছেন না। বাট আবার বাংলাদেশি কমিউনিটির অনেকেই আছেন, তারা অনেকে জানেনও না কীভাবে আবেদন করবেন, ফলো আপ কীভাবে করবেন, এর কন্ডিশন কি, এই অনেক বিষয় জানেন না। সো জনাব সৈয়দ রহমান, আপনি তো দীর্ঘদিন থেকে কাজ করেন নিউ ইয়র্ক সিটি হাউজিংয়ে এবং আপনার এই বিষয়গুলি জানা আছে। এই বিষয়গুলিকে একটু খোলাসা করে আমাদের কমিউনিটিকে জানাবেন যে কিভাবে তারা এর সুবিধা নিতে পারেন। কারণ আবাসিক সংকট আপনি জানেন, আমি বললাম যেটা খাবারের চেয়ে বড় সংকট নিউ ইয়র্ক সিটিতে। ধন্যবাদ তাহের ভাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। এটা স্বল্প পরিসরে অবশ্য এত বিস্তারিত বলা সম্ভব না। এই যে অ্যাফোর্ডেবল হাউজিং, এটা নিউ ইয়র্ক সিটি পাবলিক হাউজিং নামে পরিচিত, যেটাকে অনেকে প্রজেক্ট ডেভেলপমেন্ট বলে, এবং এটা অ্যাফোর্ডেবল সাবসিডাইজ অ্যাপার্টমেন্ট। এবং এটার একটা নিয়ম আছে, পদ্ধতি আছে অ্যাপ্লাই করার, কোয়ালিফিকেশন করার, এবং একটা পদ্ধতির মধ্যে দিয়ে ইন্টারভিউ হবে। ইন্টারভিউ হওয়ার পরে, ইন্টারভিউতে কোয়ালিফাই করার পরে তারপরে বাসার জন্য যোগ্য হবে। এবং কারা যোগ্য হবে, কিভাবে অ্যাপ্লাই করবে, এটা নিয়ে আমি সংক্ষেপে বলার চেষ্টা করব। এবং পরবর্তীতে যখন বাসা পাওয়ার যোগ্যতা অর্জন করবে, তার অ্যাজ পার দ্য ইনকাম, সেই ফ্যামিলির ইনকামের 30% ভাড়া দিবে। অর্থাৎ বুঝতে পারছেন, যার ইনকাম যত হাই, একটা লিমিট আছে অবশ্যই ইনকামের। স্বল্প পরিসরে অত বিস্তারিত আমি বলতে পারবো না, যতটুকু আমি বলতে পারি, যেটুকু হেল্প হবে সাধারণ জনগণের জন্য এবং যাদের প্রয়োজন আছে অ্যাপ্লাই করে বাসা পাওয়ার পদ্ধতিটা, আমি সেটা সংক্ষেপে বলছি। জি, হাউজিং এর আবাসনের সংকট পৃথিবীব্যাপী, শুধু আমেরিকাতে আমরা যে বড় উন্নত কান্ট্রিতে আছি দেখে যে আমরা সবকিছু হাতের নাগালে পাবো তা তো না। এবং গত আমাদের পারিপার্শ্বিক ভাবে অনেকদিন যাবত যারা আমরা আমেরিকায় থাকি, নর্মাল বাসা ভাড়া তো আকাশচুম্বী প্রতিদিনই মানে বেড়ে যাচ্ছে। এই অনুপাতে অ্যাফোর্ডেবল হাউজিং নামে একটা অপশন আছে। এটা দুটো পার্ট, একটা হলো পাবলিক হাউজিং, যেটা এক্সিস্টিং বিল্ডিং আছে নিউ ইয়র্ক সিটিতে 5 বড়োতে,
আর একটা হলো সেকশন 8, এবং বিভিন্ন ধরনের নতুন নতুন প্রজেক্ট চালু মানে তৈরি হয় নিউ ইয়র্ক সিটিতে। একটা পদ্ধতি অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করে লটারির মাধ্যমে এই বাসাগুলি পাওয়া যায়। কারা পেতে পারবেন? প্রথমত আমি নিউ ইয়র্ক সিটি হাউজিং সম্বন্ধে বলি। এটাকে কোয়ালিফাই করার জন্য নিউ ইয়র্ক সিটির রেসিডেন্ট হতে হবে। নিউ ইয়র্ক সিটি কিন্তু নিউ ইয়র্ক সিটি 5 বড়: কুইন্স, ব্রুকলিন, ম্যানহাটন, স্ট্যাটেন আইল্যান্ড আর ব্রঞ্জ। এই যারা রেসিডেন্ট তারাই একমাত্র কোয়ালিফাই করবে। এর সাথে কিছুটা এক্সেপশনাল আছে, দুটো এক্সেপশন আছে। যদি কেউ নিউ ইয়র্ক সিটিতে থাকে, কাজ করে বাইরে নাসাও বা অন্য কোনো কাউন্টিতে বা অন্য কোনো স্টেটে, তারা কোয়ালিফাই করবে। অথবা যদি কেউ নিউ ইয়র্ক সিটির বাইরে বাস করে, তারা কাজ করতে হবে বা তাদের ইনকামের সোর্স থাকতে হবে নিউ ইয়র্ক সিটিতে। এটা গেল প্রথম কোয়ালিফিকেশন অ্যাপ্লাই করার। অ্যাপ্লাই কোথায় করতে হবে? এটা অনলাইনে অ্যাপ্লিকেশন করা বেস্ট। বর্তমান স্মার্ট যুগে আপনি গুগলে অ্যাপ্লাই নাইচা, সিম্পল অ্যাপ্লাই নাইচা এই কথাটা লিখলে পরে সিস্টেম বাই সিস্টেম পদ্ধতি চলে আসবে, আপনার ইনফরমেশন চাবে, ইনফরমেশন মোতাবেক আপনি অ্যাপ্লাই করবেন। কারা অ্যাপ্লাই করবেন? 18+, 18 বছরের উপরে যে কোনো সিটিজেন, যে কোনো লিগাল রেসিডেন্ট, তাদের ইমিগ্রেশনের অবশ্যই কাগজ থাকতে হবে। সেটা সিটিজেন, গ্রিন কার্ড বা যে কোনো তাদের লিগাল এলিজিবিলিটি কন্ডিশন যেটা আছে সেটার মাধ্যম দিয়ে তারা অ্যাপ্লাই করবে। সেটা সিঙ্গেল পার্সন করতে পারেন অথবা ফ্যামিলি। ফ্যামিলি কারা? ব্লাড রিলেটেড, হাজব্যান্ড ওয়াইফ, ভাই বোন, অথবা হাজব্যান্ড ওয়াইফ, ম্যারিড, আনম্যারিড, ইন্টিমেট রিলেটেড, এটা এই কোয়ালিফিকেশনে তারা অ্যাপ্লাই করবে। আচ্ছা, অ্যাপ্লাই করার পরে তাদের ইনকাম থাকতে হবে। এটা হলো মেইন পার্ট, কারণ ইনকাম ছাড়া তো আপনি বাসা ভাড়া নিতে পারবেন না, আপনাকে ভাড়া দিতে হবে। এবং ইনকাম, যার যা ইনকাম আছে, এখানে ইনকামের অনেক ধরনের সোর্স আছে। কেউ মানে অফ দ্য বুকে জব করে, কেউ অন দ্য বুকে জব করে, পে স্টাবে কাজ করে, কেউ সেলফ এমপ্লয়েড কাজ করে, কেউ বেনিফিট পায়, পাবলিক অ্যাসিস্ট্যান্স, সোশ্যাল সিকিউরিটি, চাইল্ড সাপোর্ট, ডিসএবিলিটি, এগুলি সব ইনকাম। অথবা কেউ যদি সেলফ এমপ্লয়েড করে, কেউ যদি চুল ব্রেডিং করে, কেউ যদি হেয়ার ব্রেডিং, ফুল বিক্রি করে, এটাও ইনকাম। অর্থাৎ যে যে ইনকামের সোর্স আছে সেই ইনকামের মাধ্যমে সে দেখাবে উইকলি, মান্থলি অথবা তার অ্যানুয়াল ইনকাম ডিক্লেয়ার করতে হবে অ্যাপ্লিকেশন করার সময়। এখন এই অ্যাপ্লিকেশন করার একটা ডেডলাইন আছে। আজকে যারা অ্যাপ্লাই করবে, আগামী 2 বছর এই অ্যাপ্লিকেশনটা সিস্টেমে থাকবে, এবং এই 2 বছরের ভিতরে যে অ্যাপ্লিকেশন করলো তার ফ্যামিলি সাইজ এবং ইনকামের অনুপাতে তাদের একটা ক্যাটাগরি করা হয়। একটা হলো ওয়ার্কিং ফ্যামিলি, একটা হলো নিড ফ্যামিলি। নিড ফ্যামিলি, ওয়ার্কিং ফ্যামিলি, এটা একটু বিস্তারিত ব্যাখ্যা দরকার, বাট এখানে আমি আর বিস্তারিত ব্যাখ্যাটা এখানে মানে দিতে চাচ্ছি না, কারণ এটা অনেক কিছু টার্মিনোলজি আছে, সেগুলি টাচ করতে হবে। শুধুমাত্র অ্যাজ পার দেয়ার ইনকাম, ইনকামের 3টা ক্যাটাগরি আছে, ইনকামের একটা রেঞ্জ আছে, সেই ইনকাম যার যার আছে সেই রেঞ্জ অনুপাতে তাদের ক্যাটাগরি করা হয়, লেভেল 1, লেভেল 2, লেভেল 3। অর্থাৎ যদি আমরা AMI নামে একটা টার্মিনোলজি আছে, এরিয়া মিডিয়ান ইনকাম, অর্থাৎ প্রত্যেকটা ফ্যামিলির স্ট্যান্ডার্ড গাইডলাইন আছে ইনকামের। একজন সিঙ্গেল পার্সন মিনিমাম 30% এরিয়া মিডিয়ান ইনকাম, তার 2450 টাকা মিনিমাম ইনকাম বছরে, অ্যানুয়াল ইনকাম। এই ইনকাম যদি থাকে সে বাসা ভাড়া নিতে পারবে বা তার কোয়ালিফাই করবে। এরকম ভাবে 3 জন, 4 জন, 5 জন, তাদের ইনকামের লেভেল হলো 30%, 40%, 50, 60 আপ টু 80%-এর উপরে যাদের ইনকামের লেভেল চলে যাবে তারা ডিসকোয়ালিফাই করবে। ঠিক আছে? এখন আমি স্ট্যান্ডার্ড ভাবে একজন ফ্যামিলি মেম্বারের যেটা বললাম, 30% ইনকাম রেঞ্জ $2450, 50% ইনকাম রেঞ্জ $4000, লো ইনকাম সেটা 80%, সেটাকে $63,000 পর্যন্ত আপ টু যেতে পারবে। এটা হলো লো ইনকাম যাদের জন্য। এরকম ভাবে 4 জন ফ্যামিলি মেম্বার, 5 জন, সো অন, তাদের ইনকামের রেঞ্জ আছে। যার যা ইনকাম ডিক্লেয়ার করবে সেই অনুপাতে, সেই লেভেলে, সেই ক্যাটাগরিতে তাকে সেখানে দেওয়া হবে, এবং তারা ওয়েট করবে ইন্টারভিউর জন্য। সেখানে 1 বেডরুম অ্যাজ পার দ্য ফ্যামিলি সাইজ, স্টুডিও রুম থেকে শুরু করে 1 বেডরুম, 2 বেডরুম, 3 বেডরুম, 5 বেডরুম, 6 বেডরুম পর্যন্ত বাসা পাওয়া যায়।
যত বড় ফ্যামিলি তত বড় বাসা পাওয়া যাবে, অর্থাৎ প্রতি রুমে 2 জন করে, অর্থাৎ 10 জন ফ্যামিলি মেম্বার হলে 5 বেডরুমের বাসা কোয়ালিফাই করবে। 2 জন ফ্যামিলি মেম্বারের জন্য 1 বেডরুম, কখনো কখনো সেটা 2 বেডরুমও আছে, এগুলো বিভিন্ন ক্যাটাগরি ভাগ করা আছে। আচ্ছা, কারা অ্যাপ্লাই করবে? স্পেশাল ভাবে এখানে ফ্যামিলি যদি কোনো সিনিয়র পার্সন থাকে, সিনিয়রদের জন্য আলাদা ক্যাটাগরি আছে, ডিসেবল থাকলে তাদের জন্য আলাদা ক্যাটাগরি আছে। তাদের মেনশন করতে হবে ডিসেবিলিটি কি কি আছে। কেউ হুইল চেয়ারে চলে, কেউ ওয়াকার দিয়ে চলে, কেউ লাঠি নিয়ে ভর দিয়ে চলে, অর্থাৎ এটা একটা ক্যাটাগরি আছে। স্পেশাল কিছু ইমার্জেন্সি ক্যাটাগরি আছে, সেটার জন্য তারা দ্রুতভাবে বাসা পেতে পারে, কিন্তু সেইগুলি সেই এজেন্সির মাধ্যমে আসতে হবে। যেমন হোমলেস, বর্তমানে যদি কেউ শেল্টারে থাকে সেই হোমলেস রেফারেল নিয়ে আসতে পারবে। 2 নম্বর হলো এইচপিডি ভ্যাকেট, যদি কারো বাসায় আগুন লাগে, ফায়ার ভিকটিম হয়, তারা রেফারেল নিয়ে এসে বাসার জন্য অ্যাপ্লাই করতে পারবে। কেউ যদি এসিএস চিলড্রেন সার্ভিসের মাধ্যমে যদি ফস্টার চাইল্ড অথবা ফস্টার মানে কোনো কোনো ফ্যামিলি থেকে বেবিদেরকে লুজ করে, তাদেরকে ফস্টার এজেন্সি নিয়ে যায় এসিএস এর মাধ্যম দিয়ে, তারা যদি মনে করে তাদের নেগলিজেন্সি বা কোনো কারণে তারা বাচ্চা লুজ করছে, তাদেরকে ফেরত আনতে পারবে যদি ইনএডিকুয়েট বাসার জন্য তাদের যদি ব্যারিয়ার থাকে অনলি হাউজিং, সেই কজ দেখিয়ে এজেন্সি রেফারেল নিয়ে তারা বাসা পেতে পারবে। এইগুলি হলো ইমার্জেন্সি স্পেশাল কন্ডিশনে দ্রুত বাসা পাওয়ার কিছু ক্যাটাগরি। যারা যারা এইসব ক্যাটাগরিতে পড়েন তারা সুন্দরভাবে তাদের এজেন্সির মাধ্যমে আসতে গেলে অতি দ্রুত বাসা পেতে পারবেন। আর বাসা পাওয়ার পরে তাদের যে ইনকাম থাকবে, অ্যাপ্লাই করার পরে তারা ওয়েট করবে 2 বছর। 2 বছরে যে কোনো সময় তারা ইন্টারভিউ ডেট পেতে পারেন। যদি পেয়ে যান তখন তার ইন্টারভিউ হবে, ইন্টারভিউতে তার এলিজিবিলিটি চেক করা হবে। তারপরে যদি সে বাসা কোয়ালিফাই করে, তার জন্য তাকে অ্যাসাইন বোরো দেওয়া হবে, কোন বোরোতে থাকতে, যে কোনো একটা বোরো চুজ করে দেওয়া। তারপরে তারা সিলেকশন হবে অ্যাপার্টমেন্টের জন্য, এবং তখন তাদের যে ইনকাম থাকবে সেই ইনকামের 30% তাদেরকে মানে রেন্ট হিসেবে পে করতে হবে। থ্যাংক ইউ আপনাকে। আচ্ছা, আপনি একটু যদি বলে দেন আমাদেরকে যে অনলাইনটা বলেন, এটা কি আবার একটু বলে দেন, তাহলে সবাই অ্যাপ্লাই নাইচা, এনওয়াইসি অ্যাপ্লাই নাইচা, অ্যাপ্লাই নাইচা NYCHA, নিউ ইয়র্ক সিটি হাউজিং অথরিটি, রাইট। থ্যাংক ইউ। একটা ফোন নাম্বার আছে 718-707-7771, 707-7771 নাইচার কাস্টমার সার্ভিস নাম্বার। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। কাস্টমার সার্ভিসের অফিস আছে, একটা হলো ব্রনসে 1 ফোর্ডাম প্লাজা, একটা হলো ব্রুকলিনে 787 আটলান্টিক অ্যাভিনিউ। এখানে যেও কেউ পার্সোনালি যোগাযোগ করতে পারে। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অনেক ধন্যবাদ সৈয়দ রহমান, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। এবং আমরা আশা করি আমাদের কমিউনিটি যারা বাড়ি বা আবাসের সংকটে ভুগছেন তারা এই সুবিধা নেবেন, নিউ ইয়র্ক সিটির এই সুবিধা। থ্যাংক ইউ। হাসান ভাই আপনাকে যাই, এরপরে সেরা আপনার কাছে আসবো। হাসান ভাই, আপনাকে জানতে চাই যে আমি অনেকগুলো বিষয় এখন কোনটা রেখে কোনটা বলবো ঠিক জানি না। একটা হচ্ছে হরমুজ প্রণালীতে ইরানের আবারও আধিপত্য বিস্তার, যুদ্ধবিরতির মধ্যেও উত্তেজনা, অনিশ্চয়তা চরমে, শুক্রবার 2 পক্ষের বৈঠক হচ্ছে। আরেকটা হচ্ছে ভার্জিনিয়ায় রাজনৈতিক মানচিত্র পাল্টে গেছে, এবং এখানে আমাদের বাংলাদেশি, আপনি জানেন সাদাম আমার এই শোতে এসেছিল, তিনি কিন্তু গত কয়েকদিন আগে ঘোষণা করেছেন তিনি কংগ্রেসে রান করবেন, অ্যান্ড হি ইজ এ ডেমোক্রেট, হি ইজ এ স্টেট সিনেটর, আপনি জানেন। এইটা একটা। আরেকটা হলো যে আমাদের প্রেসিডেন্ট ট্রাম্প সাহেবের সাথে 2 দিন পর পরই তার তো শত্রুর অভাব নেই, বন্ধুর অভাব নাই, আজকে বন্ধু কালকে শত্রু। আপনার ইরান যুদ্ধের চলছে একদিকে সন্ধিক্ষণ বলা যায়, অন্যদিকে সেনা কর্মকর্তাদের সাথে কলহ কুন্দল। মাত্র 13 মাসের মাথায় যুক্তরাষ্ট্রের নেভি সেক্রেটারি জন ফেলান পদত্যাগ করেছেন, অথবা চাকরিচ্যুতি বলা হচ্ছে। আপনার কনজারভেটিভ কাগজগুলো বলছে যে ফায়ার করা হয়েছে, আর লিবারেল যেটাকে অন্যরা মানেন না সেটা বলছে যে হি রিজাইন। সো এই সব মিলিয়ে মনে হচ্ছে বিগ কেওয়াস আপনার ওয়েস্ট উইংয়ের আশপাশে আপনার বিরাজ করছে। আপনার কি মনে হয় কোনটা, আপনি যা বলেন পুরোটাই আলোচনা করতে পারেন। আমি শেষটা থেকে শুরু করি। আর তা হচ্ছে এই যে নেভি সেক্রেটারির সঙ্গে বিবাদটা কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের নয়, যেটা আমরা জানতে পেরেছি বিবাদটা মূলত পিটার হেগসেথের সাথে, যেমন
এবং বিবাদটা সম্পূর্ণ ব্যক্তিগত। হেক্সেট আপনি জানেন গত 1 বছরে বা 6 মাসে, গত লাস্ট 6 মান্থসে হেক্সেট অসংখ্য লোকে 20 জন জেনারেলকে পদচ্যুত করতে পদত্যাগে বাধ্য করেছেন। আর্মির চিফ অফ স্টাফকে তিনি সরিয়ে দিয়েছেন, জয়েন্ট চিফ অফ স্টাফকে তিনি নতুনভাবে নিয়োগ দিয়েছেন। মানে পুরো নেভিকেই, পুরো সামরিক বাহিনীকেই বা আমাদের ডিপার্টমেন্ট অফ ডিফেন্সকে একদম ওলটপালট করে দিয়েছে। যেমন ধর একটা এক্সাম্পল দিই আপনাকে আমি, এই মুহূর্তে প্রধান সমস্যা কি, হরমুজ প্রণালীর তলে যে মাইন পোতা আছে সেই মাইন উদ্ধার করার। আমেরিকার একটা খুব ভালো এফিশিয়েন্ট মাইন সরানোর গ্রুপ ছিল, যে গ্রুপটা বা যে নেভাল যে স্কোয়াডটা ওমানের কাছে ছিল, ওমান গালফ ওমানে, মানে তার মানে হরমুজের একদম কাছে ছিল, সে পুরো স্কোয়াডটাকেই বাতিল করে দিয়েছেন তিনি। কেন করেছেন কোনো ব্যাখ্যা নেই, বলা হচ্ছে অর্থ সংকোচন করবার জন্য, প্রয়োজনীয়তা নেই, ইত্যাদি ইত্যাদি। ফলে মূল সংকটটা এই ক্ষেত্রে হেক্সেতকে নিয়ে, ট্রাম্প সাহেবকে নিয়ে নয়। তবে বাট ক্লিয়ারলি তিনি তো প্রেসিডেন্ট, তার সম্মতি ছাড়া, তার সমর্থন ছাড়া এই পরিবর্তনগুলি হতো না। আমরা এখনো জানি না স্পষ্টভাবে, কারণ আমাদেরকে জানানো হয়নি কি হয়েছে। খবরটা হচ্ছে এই যে হয় পদত্যাগ করো, না করলে তোমাকে ফায়ার করা হবে, তাকে এইভাবে বলা হয়েছে, আইদার ইউ রিজাইন অ্যান্ড ইফ ইউ ডোন্ট ইউল বি ফায়ার্ড। এটা 1 নম্বর। 2 নম্বর, ভার্জিনিয়া, খুব ইন্টারেস্টিং একটা ঘটনা সেখানে ঘটছে। আমরা বাংলায় বলি না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, মানে কাজ করবে না, একটু ভাবো। আমাদের প্রেসিডেন্ট সাহেব তো অনেক বুদ্ধিমান, তিনি আজকে একটা টেক্সট করেছেন যে আমি তো মোস্ট ইন্টেলিজেন্ট পার্সন, নিজেই বলছেন তিনি, অ্যাজ ইউ নো আই এম দ্য মোস্ট ইন্টেলিজেন্ট পার্সন। তো এই মোস্ট ইন্টেলিজেন্ট পার্সন আপনারা জানেন, গত বছরে তিনি ঠিক করলেন যে টেক্সাসে যেই মানচিত্র আছে, ইলেকশন মানচিত্র আছে, তা সেটা ফেয়ার না, এটা আমার জন্য ফেয়ার না। তিনি বললেন এটাকে ভেঙে নতুন করে করা হোক, যাতে করে আমি আরো সিট পেতে পারি। নিয়মটা হচ্ছে, এই পর্যন্ত যে নিয়ম চলে আসছিল তা হচ্ছে যে প্রতি 10 বছর অন্তর যখন আমাদের জনসংখ্যা গণনা হয়, তার সঙ্গে সঙ্গতি রেখে নতুন রিস্ট্রিক্টিং ম্যাপ করা হয়। লোক সংখ্যা বেড়ে যায় বা কমে যায়, এইসবটা আমরা 10 বছর পরে পরে পাই, এবং তখনই নতুন নতুন মানচিত্র, নির্বাচনী মানচিত্র কাটা হয়, আঁকা হয়। এবং অধিকাংশ ক্ষেত্রেই হয় কংগ্রেস করে, অথবা কংগ্রেস থেকে অ্যাপয়েন্টেড কোনো ইন্ডিপেন্ডেন্ট বডি এই ম্যাপগুলি করে থাকে। তো ট্রাম্প সাহেব নির্দেশ দিলেন, নির্দেশ দেওয়ার পরে কি হলো, ঠিকই হলো, এবং তাতে টেক্সাসের যে নতুন নতুন ম্যাপ কাটা হলো, তাতে আরো 5টা অতিরিক্ত, ভাবা হচ্ছে 5টা অতিরিক্ত আসন রিপাবলিকান পাবে। এখন এটা হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার। আমি বললাম না ভাবিয়া করিও কাজ, এখন দেখা যাচ্ছে যে কথাটা ঠিক নয়। কারণ যখন মাপটা কাটা হয়, রিডিস্ট্রিক্ট করা হয়, তখন তারা ভেবেছিল কি যে যারা হিসপ্যানিক তাদের ভোট রিপাবলিকানরা পাবে, সেইটা মাথায় রেখে এই ম্যাপটা কাটা হয়েছিল, নতুন করে কাটা হয়েছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে না, হিসপ্যানিকদের সুইংটা হয়েছে অলমোস্ট 40%। 40% হিসপ্যানিকরা ট্রাম্প সাহেবের ঘর থেকে বেরিয়ে এসে ডেমোক্রেটদের ঘরে গেছেন বা বিরুদ্ধে গেছেন। তার মানে এখন ভয় হচ্ছে যে যে অতিরিক্ত 5টা আসনের কথা ভাবা হচ্ছিল, সিদ্ধান্ত নেবার, রেফারেন্ডাম হওয়ার, না, সিদ্ধান্ত গ্রহণের 1 মাস পরে, 30 ডেজ পরে ভোট গণনা হবে। কিন্তু ঠিক সময়টা তারা কাটে ব্যয় করেনি। তার ফলে একটা স্থানীয় আদালত, রুরাল ডিস্ট্রিক্টের একটা আদালত, এই ভার্জিনিয়ার যেই নতুন ভোট, গতকাল 2 দিন আগে যে ভোটাভুটি হলো, সেই ভোটাভুটির ফলাফলটা আটকে দিয়েছে। মানে ইমিডিয়েটলি তুমি এটা ইমপ্লিমেন্ট করতে পারছো না। অবভিয়াসলি এটা চ্যালেঞ্জ হবে, আলটিমেটলি 1 কোর্ট 2 কোর্ট হতে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবে। তবে যেটা বোঝা যাচ্ছে তা হচ্ছে যে কিছু কিছু অনিয়ম ঘটেছে ডেমোক্রেটদের ক্ষেত্রে, এবং অনিয়মের ফলে যদি সত্যি সত্যি এই পুরো ব্যাপারটাই ঘেটে যায়, তাতে খুব একটা অবাক হব না। সেক্ষেত্রে নতুন করে আবার শুরু করতে হবে, যা কিনা প্রবাবলি এইবারের সাইকেলে শেষ হবে না। এখন শুধু যে ভার্জিনিয়া তা না, কিন্তু ইতিমধ্যে অলরেডি আমরা দেখেছি 7টা স্টেটে রাফলি 7টা স্টেটে আমরা এই নতুন করে ম্যাপ আঁকা হয়েছে, এবং যার ফলে ভাবা হচ্ছে যে 10 থেকে 20টা সিটের হাত বদল হবে, ভাবা হচ্ছিল কাটার সময়। সত্যি না হতে পারে, এই কারণে যে আমি যেটা বললাম, নির্বাচনী প্রচারণার যে ধাপ দেখতে পাচ্ছি আমরা, ট্রাম্প সাহেবের সমর্থনের যেই ধস দেখতে পাচ্ছি আমরা, তাতে মনে হয় না যে যাদের কথা মাথায় রেখে এই ঘর কাটা হয়েছে সেটি কাজে লাগবে। এখন বাকি আছে এখনো 2টো স্টেটে এই
রিস্ট্রিক্টিং করার সম্ভাবনা আছে। একটা হচ্ছে ফ্লোরিডা, আর একটা হচ্ছে মেরিল্যান্ড। মেরিল্যান্ডে ডেমোক্র্যাটরা ভালো অবস্থায় আছে, কিন্তু ফ্লোরিডায় রিপাবলিকানরা আশা করছে যে তারা যদি নতুন করে ঘরটা নির্বাচনী মাঠ তারা পরিবর্তন করে, তাহলে তাদের আরো 2টি বা 3টি অতিরিক্ত আসন তারা পাবে। তবে আমি যেটা একটু আগে বললাম, ফ্লোরিডায় কিন্তু হিসপ্যানিকদের অবস্থা, বিশেষ করে কিউবান আমেরিকানদের খুব শক্ত অবস্থান, এবং তাদের মধ্যে দেখতে পাচ্ছি আমরা যে একটা বড় অংশ ক্রমান্বয়ে ট্রাম্প বিরোধী হয়ে উঠেছে। ফলে এখানেও যে যদি সত্যি সত্যি নতুন করে ম্যাপ আঁকা হয়, সেই ম্যাপ যে রিপাবলিকানদের ফেভার করবে তা ভাবার কোনোই কারণ নেই। আজকে ডেমোক্রেটিক স্পিকার, কংগ্রেসের ডেমোক্রেটিক নেতা হাকিম জেফরিস কি বলেছেন? ব্রিং ইট অন, আনো, পারলে আর দেখা যাবে কে জেতে, আমরা তৈরি আছি। ফলে ব্যাপারটা ঘটলো কি, তা হচ্ছে যে নাগরিকের অধিকার ছিনিয়ে নেওয়া হলো। আমরা ঠিক করব কাকে ভোট দেবো, কাকে ভোট দেবো, এই অধিকার তো আমার। তা না করে কংগ্রেস বসে আদালতের মাধ্যমে হোক বা যেভাবেই হোক ম্যাপটা কেটে নিচ্ছে, এবং আমার অধিকারকে সম্পূর্ণ হরণ করা হচ্ছে। এটা কমপ্লিটলি আনডেমোক্রেটিক। এসব ঘটনা ঘটে কোন দেশে? এসব ঘটনা ঘটে অত্যন্ত অগণতান্ত্রিক দেশে। আমাদের দেশটা ক্রমান্বয়ে সেই অগণতান্ত্রিক পথে যাচ্ছে, যেখানে খুবই দুঃখের। আপনি ইরানের কথা বলেছেন, সময় আছে আপনার হাতে? আমি শুনতে পাচ্ছি না। না, কোনটার কথা বলছিলেন? বাকি আছে ইরান। ও, ইরান, হ্যাঁ। বলার প্রয়োজন আছে না? আপনারা ইনি কথা বলেছেন অলরেডি। না, নাজমুল সাহেব বলেছেন, বা আপনি একটু অপেক্ষা করেন, আমরা একটু ইরান যদি কোনো একটু প্রতিক্রিয়া জানি, ওইটা আলাপ করবো আপনার সাথে। আপনারা কালকে পাইনি, আজকে আপনাকে একটু সময় নেবো আপনার। ভাবিয়া করিও কাজ করিও ভাববে না, কেমন লাগছে ইব্রাহিম সাহেব? মানে কি ব্যাপারে কেমন লাগছে? আজকে তো একটু শীত শীত লাগতেছে, মানে কোন ব্যাপারটা? ওকে, সো আপনি বলছি যে আপনার প্রেসিডেন্ট সাহেব যে এই যে এত মেস করতেছেন, এটা কেমন লাগছে আপনার কাছে? হোয়াট ইজ ইউর অ্যানালাইসিস? যে এই যে অমুক পদত্যাগ, তমুক এই, তমুক সেই, তমুক সেই, শেষ তো নাই। আমি মনে করি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তার কাজ সুচারুরূপে করতেছেন। প্রেসিডেন্টের কাজকর্মকে সমালোচনা করার জন্য যত ধরনের লেখাপড়া, কি কি কারণে রিপাবলিকান হাঁটতে পারে, এই যে নির্বাচনী ব্যবস্থাপনার কথা, নির্বাচনী মানচিত্র, এগুলো করাপ্ট ডেমোক্রেটরা দীর্ঘদিন থেকে করে আসতেছে। এটা তো ডোনাল্ড ট্রাম্পই আগে বলতেছিলেন। এবং এই রিডিস্ট্রিক্ট কিভাবে কাজ হয়, এগুলো তো তাই সব এই স্থানীয় নির্বাচনে আপনি দেখেন, এই যে নিউ ইয়র্কে এবং সমস্ত আমেরিকা জুড়ে যত রিডিস্ট্রিক্টিং করা হয়েছে ডেমোক্রেটদের সময়, এটা রিপাবলিকানরা ততটা করে নাই। এটা ঠিক যে এই সমস্ত করার মধ্য দিয়ে মানুষের যে ভোটাধিকার, এটাকে ডাইভার্ট করার চেষ্টা, এবং এটা যে আমাদের আমেরিকার রাজনীতির যে কাঠামো যারা ধরে রেখেছে দীর্ঘদিন ধরে, বিশেষ করে ডেমোক্রেটরা, তাদের হাতে আরো বেশি বেশি মানে এই জিনিসটা পর্যদস্ত হয়েছে, আর আরো বেশি বার এটা অ্যাবিউজ হয়েছে। এই অ্যাবিউজ থেকে রক্ষা করার জন্য এটা জনগণের দাবি একটা ফেয়ার প্লেইং ফিল্ড হবে, মানুষ নিশ্চিতে ভোট দিতে পারবে। কি কি কারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রিপাবলিকান দল ফেল করবে, তার চেয়েও বেশি জরুরি ব্যাপার হচ্ছে যে কি কি কারণে ডেমোক্রেটরা আগামী নির্বাচনে পাশ করতে পারেন, এবং কি কাজ করছেন ডেমোক্রেটরা এই গত কয়েকদিনে বা গত এক দুই বছরে, যে তাদেরকে জনগণ ভালোবেসে বুকে আগলে নেবে। এই ব্যাপারে যদি গবেষণা করে, আজকে তো আর আপনার সময় নাই, আপনি যদি সময় আমাকেও দেন বা অন্য কোনো গবেষণাবিদকে দেন, যে তারা দুই একদিন এইটা বা যে কি কারণে মানুষ এই ডেমোক্রেটদের ভোট দেবে বা ডেমোক্রেটদের বুকে টেনে নিবে, তারা কি এই যুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, তারা যে মানুষের উৎকণ্ঠা, এই জিনিসপত্রের দাম বেশি, এইসবের ব্যাপারে কংগ্রেসই কোনো পদক্ষেপ নিয়েছেন, তারা কি এমন কোন রাজনৈতিক নেতাকে, মানে এমন কোন পলিটিক্যাল লিডারকে ডেমোক্রেটিক দলকে দাঁড় করাতে পারছেন যার প্রতি মানুষ আস্থা নিয়ে দাঁড়াতে পারে? কিছুই না। সুতরাং ট্রাম্প ফেল করবে এই আশায় বসে রেখে তো লাভ নাই। জি বলেন। জি, থ্যাংক ইউ সো মাচ। শালা ইফতেখার, আপনি শুনতে পাচ্ছেন? শালা, আপনি শুনতে পাচ্ছেন? এক মিনিট, শালার কাছ থেকে একটু একটা খবর জেনে নেই। জি, শুনতে পাচ্ছি আমি। শালা, আপনাকে থ্যাংক ইউ সো মাচ। আপনার কাছে জানতে চাচ্ছি, উচ্চ বেতনের চাকরির জন্য সামারে ফ্রি পেইড ভোকেশনাল ট্রেনিং আবেদন করা যাবে এবং এদের বেতন হবে প্রায় $40 পার আওয়ার। একটু বলবেন কোন জায়গায় আবেদন করতে হবে, কারা করতে পারবে? তারপরে আমরা ইরান নিয়ে একটু আলোচনা করবো। জি হ্যাঁ, এটা হচ্ছে আপনার ইউনিয়নের একটা ইউনিয়ন করছে এটা, বাট ভোকেশনাল ট্রেনিং এ ইউনিয়ন ফ্রিতে ট্রেনিং দিচ্ছে। তো এটার অ্যাপ্লিকেশন শুরু হবে মে মাসে।
এবং ততক্ষণ পর্যন্ত সেই সমস্ত অ্যাপ্লিকেশন আপনার কমপ্লিট হয়ে যাবে। তো এখানে যে ইউনিয়নগুলো এগুলো সবই ভোকেশনাল, কারণ এগুলো হ্যান্ডস অন ট্রেনিং, কিন্তু এবার যেটা করছে তারা এটা হচ্ছে ফ্রিতে হবে। এই ইউনিয়নই তাদেরকে ট্রেনিং করছে। সো এখানে আছে আপনার যেটাকে আয়রন ওয়ার্কার বলে, সো আয়রন ওয়ার্কার্স ইউনিয়ন এটা করছে। সো এখানে যেটা আপনি বলছেন যে $40 হচ্ছে যখন ট্রেনিংটা পুরো হবে। সো ডিফারেন্ট লেভেল আছে, ডিফারেন্ট কাজ আছে। এই যেটা আয়রন ওয়ার্কার্স এর যে এটাকে বলে হলো, যেখানে দেখা যাচ্ছে মেটাল পলিশিং, এই ট্রেনিং থাকবে 3 বছর। তো প্রথম থেকেই আপনাকে নট অনলি ইটস ফ্রি, আপনাদেরকে $20.37 দেখাচ্ছে যে $20 করে পে করা হবে ডিউরিং দ্য ট্রেনিং। এবং সেই ট্রেনিং শেষ হওয়ার পরে যখন আপনার পুরোপুরি আপনি সেই ইউনিয়ন জয়েন করে কাজ করেন তখন $40। এটা ছাড়াও আরো ইউনিয়নের অন্য পজিশন রয়েছে যেগুলোতে এর চেয়েও বেশি ইনকাম করা যায়। সো ইট ইজ ভেরি ভেরি গুড ফিল্ড। ইউনিয়নের যে কোনো পজিশনে আসলে অনেক ভালো। ভোকেশনাল ট্রেনিং ফর আ লট অফ পিপল ইটস ফ্রি, কিন্তু এখানে যে এখন যেটা ইউনিয়ন দিচ্ছে দ্যাটস অ্যাকচুয়ালি ভেরি গুড অপরচুনিটি, যেটা এখন সামারে শুরু হবে নিউ ইয়র্কে। সো এই জন্য আবেদন করার জায়গা কোথায়, কোনো ওয়েবসাইট বা আবেদনটা কোন জায়গায় করবে? আমি অ্যাকচুয়ালি আপনাকে এটা পাঠিয়েছি, লোকাল ইউনিয়ন, আমি এটা খোলার চেষ্টা করছি, সেকেন্ড। সো ইয়াস, সো এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ লেবার। যদি আপনি ডিপার্টমেন্ট অফ লেবারের পোস্টে যান, সরি দ্য ওয়েবসাইট, সেখানে দেখতে পাবেন এগুলোকে অ্যাপ্রেন্টিসশিপ বলা হয়। নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অফ লেবার, রাইট? অ্যাকচুয়ালি হ্যাঁ, নিউ ইয়র্ক স্টেট, সরি নিউ ইয়র্ক স্টেট, নট সিটি, সিটির নিউ লেবার। ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ লেবারে গিয়ে আবেদনটা আপনার করতে হবে, রাইট? এখানেই আপনি পেয়ে যাবেন যে তাছাড়া যে আপনার ভোকেশনাল স্কুলের যে নিউ ইয়র্ক বোর্ড অফ এডুকেশন, যেটা আপনি যদি নিউ ইয়র্ক সিটি না সরি নিউ ইয়র্ক স্টেট NYSED, নিউ ইয়র্ক স্টেট এডুকেশন ডিপার্টমেন্ট, সেখানেও যদি ভোকেশনাল ট্রেনিং এ আপনারা ক্লিক করেন সেখানেও দেখতে পাবেন। আর যেটা বলতে চাচ্ছিলাম যে $40 হচ্ছে আপনার 2 ইয়ার্স এর পরে ট্রেনিং যখন শেষ হয়ে যাবে। এবং অন্যান্য যেগুলো রয়েছে আয়রন লেবারের জন্য, সেটা হচ্ছে $65। সো ইটস অ্যাকচুয়ালি আ ভেরি ভেরি গুড মানে পজিশন, যেখানে মানুষ এই কাজগুলো করতে পারে। তো আমাদের দেশের ইউজুয়ালি আমরা সাউথ এশিয়ান, আমরা ইউনিভার্সিটিতে যাই, এডুকেশনের জন্য যাই, ভোকেশনালের দিকে আসলে খুব একটা মানুষ মনোযোগ দেয় না। কিন্তু এইটা অ্যাকচুয়ালি উড বি আ ভেরি গুড অপরচুনিটি যদি আপনাদের মধ্যে যদি কেউ থাকে। এজের লিমিটেশন আছে, এজের লিমিটেশন হচ্ছে 25 পর্যন্ত। তো 18 to 25 এখানে অ্যাপ্লাই করে এই লোকাল এই সুযোগ নিতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনি আপনার ওয়েব লিংকটা দিয়ে দিতে পারেন, এটা নিউজে এসেছে। জি, আমি লিংকটা দিয়ে দেবো সবাইকে, আমাদের ফেসবুক পেজে লিংকটা দিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। হাসান ভাই, আপনার কাছে একটু যাই যে শুক্রবারের বসছে খুব সম্ভবত মিটিং, কিন্তু মিটিংয়ের মধ্যে এমন একটা অবস্থা হচ্ছে যে ট্রাম্প সাহেব আজকে একটা বলছেন, কালকে না করছেন, পরশুদিন বলছেন বোম মেরে উড়িয়ে দেবো, আবার পরে বলছেন না আমি কথা শুনলাম ওদের, নিজেই সব মানে সেলফ মেড সব হচ্ছে আর কি। মানে এতে হয় কি, আপনার যুক্তরাষ্ট্রের যে একটা ওয়েট ছিল সারা বিশ্বে, এই ওয়েটটা আসলে এখন একটা খেলোর বস্তুতে পরিণত হয়ে গেছে। সো আপনার কি মনে হয় যে শুক্রবারের যে বৈঠকে কোনো ফ্রুটফুল কোনো কিছু হবে? তাই সে কথা বলার আগে আমি দুটো বিষয় বলি। তা আমাদের চৌধুরী সাহেব যেটা বলেছেন, আমি তথ্যগুলি একটু পরিষ্কার করে দেই। উনি বলেছেন যে এই যে রিস্ট্রিক্টিং ওয়ার সব অপরাধ ডেমোক্রেটদের। উনি ভুলে গেছেন যে পুরো কাজটা শুরু করেছেন আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাহেব টেক্সাসকে নিয়ে, এবং যা করেছেন সম্পূর্ণ প্রচলিত আইনকে ভঙ্গ করে। কেমন? ফলে ডেমোক্রেটরা নয়, কাজটা শুরু করেছেন আমাদের প্রেসিডেন্ট মাননীয় ডোনাল্ড ট্রাম্প সাহেব, 1 নম্বর। 2 নম্বর, উনি বলেছেন যে খুব সুচারুভাবে দায়িত্ব পালন করছেন তিনি, খুব সুচারুভাবে। এই মুহূর্তে আজকে সর্বশেষ জাতীয় জনমত জরিপ এসছে, তাতে আমেরিকার 67% লোক মনে করে তিনি ভুল করছেন, মাত্র 33% লোক তার পক্ষে আছে। তার মধ্যে অবশ্যই এর মধ্যে চৌধুরী সাহেব আছেন একজন, ও এতে কোনো সন্দেহ নেই। আবারও বলি আমি, 67% লোক মনে করছে যে হি ইজ ডুইং রং। কেমন? ফলে সুচারুভাবে যদি হয়ে থাকে, উনি ভেবে থাকেন, তাহলে এই যে আমরা আগের দিন বলেছিলাম না যে কিছু লোক বিভ্রান্ত,
রিপাবলিকান পার্টির, তারাই এর মধ্যে আছে। সে কথা এখন Right. আজকে সে তর্কে যাবো না আজকে আমি। ইরান নিয়ে কথা বলি। একটু আগে বললাম না, ভাবিয়া করিও কাজ। ডোনাল্ড ট্রাম্প সাহেব ভেবে কাজটা করেননি। এই যুদ্ধ তো তিনি শুরু করেছেন। যুদ্ধ শুরু করার তো কোনো কারণ ছিল না। ইরান তো আমাকে আগামীকাল আক্রমণ করে বসেনি। ইরান তো আগামীকাল পারমাণবিক অস্ত্র বানায়নি। আমরাই দুদিন আগে বলেছি পারমাণবিক অস্ত্র ভেঙে ঠেঙে শেষ করে দিয়েছি আমরা। হঠাৎ করে কি কারণ পড়লো তাকে যুদ্ধ করতে হবে? এই উত্তরটা আমরা এখনো পাইনি। আমরা কি জানি? তাকে যুদ্ধে পুশ করেছে ইসরায়েল, তাকে যুদ্ধে পুশ করেছে বিবি নেতানিয়াহু। একথা কে বলেছে? তারই পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। যদিও গতকাল প্রেসিডেন্ট ট্রাম্প সাহেব বলেছে না না না, এটা আমাকে কেউ পুশ করেনি। উনি তো অনেক কথা বলেন, তার মধ্যে এটা একটা কথা বলেছেন তিনি। ঠিক আছে, কিন্তু কেন গেলাম ভাই যুদ্ধে তা আমি বুঝতে পারছি না আমরা। তারপরে উনি 7 দিনের সিজ ফায়ার করেছিলেন, 2 দিন বাড়ালেন মঙ্গলবার পর্যন্ত। আবার আজকে বলেছেন যে অনির্দিষ্টকালের জন্য সিজ ফায়ার। খুব ভালো, এটা আমি ওয়েলকাম করি। একটা ভালো কাজ তিনি করেছেন। সিজ ফায়ার বন্ধ হওয়া মানে যুদ্ধ শুরু হওয়া। এবং তিনি যেটা বলছেন, আই এগ্রি উইথ হিম, তা হচ্ছে এই যে আলোচনার সুযোগ তৈরি করা। ইরানের মধ্যে নাকি তিনি বলছেন ইরানের নেতৃত্বে মতভেদ আছে, তাদের মধ্যে দ্বন্দ্ব আছে। তারা যখন ইউনিফাইড হয়ে প্রস্তাব পেশ করবে তার ভিত্তিতে আলোচনা হবে। আমরা কিন্তু অলরেডি জানি প্রস্তাবগুলি কি ইরান দিয়েছে, টেবিলের সামনে দেওয়া আছে। এবং তা নিয়ে কিন্তু এক ধরনের এগ্রিমেন্টও হয়ে গিয়েছিল বলে পাকিস্তান আমাদেরকে জানাচ্ছে। কেন হয়নি সে কথা আমরা বুঝিয়ে বলেছি আমি। ইরান জানিয়েছে প্রস্তাবটা প্রায় যখন চূড়ান্ত, সেই মুহূর্তে একটা ফোন আসে। ফোনটা ইসরায়েল থেকে নেতানিয়াহু সাহেব করেন, এবং তার করার ফলেই আমাদের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সুর বদলে যায়। পাকিস্তান খুব দৌড়ঝাঁপ করছে। তার সঙ্গে আছে সৌদি আরব এবং টার্কি এবং ইজিপ্ট। তারা পেছন থেকে নানা রকম কলকবজা নড়ছে। তাদের মূল লক্ষ্য যাতে করে এই সংকটটা দূর হয়। ভেরি পজিটিভ একটা অ্যাপ্রোচ। আমরা আজকে আমাদের প্রেসিডেন্ট জানিয়েছেন যে বিশেষ করে পাকিস্তানের আর্মির সামরিক বাহিনী প্রধান আসিম মুনির সাহেব তার সাথে কথা বলেছেন এবং অনুরোধ করেছেন সময়টা বাড়াও, সিজফায়ার সময়টা বাড়াও। তার অনুরোধের পরিপ্রেক্ষিতে সময়টা বাড়ানো হয়েছে। মিনওয়াইল যেটা ঘটেছে, আটকে আছে কোথায়, কেন তারা মিটিং এ বসছে না? তার মূল কারণ হচ্ছে যে 1 নম্বর ট্রাস্টের ঘাটতি। মিটিং এ যে বসবো, আপনার সঙ্গে চুক্তি করবো, এই চুক্তি তুমি কালকে ভেঙে ফেলবে না, তার প্রমাণটা কি? চুক্তি তো ছিল আমার, তোমার সঙ্গে তো আমার চুক্তি ছিল, পারমাণবিক অস্ত্র নিয়ে চুক্তি করেছিলাম আমরা। এবং 1 দিন 2 দিন নয়, প্রায় 5 বছর আমরা এই নিয়ে কথা বলার পরে চুক্তি করেছিলাম 2015 সালে। তুমি ক্ষমতা এসে সঙ্গে সঙ্গে চুক্তি বাতিল করে দিলে। ঠিক আছে, বাতিল তুমি করলে। তারপরে আমরা আলোচনায় বসলাম, কিন্তু আলোচনা বসার পরে যদি চুক্তিতে আমরা পৌঁছি, সেই চুক্তি তুমি রাখবে, তার প্রমাণটা কি? 6 মাস আগে তুমি যুদ্ধ করতে গেছো, যুদ্ধ করে আমাদের ধ্বংস করে দিচ্ছ দাবি করেছো, আবার তুমি যুদ্ধে গেছো। ফলে তুমি যাবে না আবার, তার তো কোনো গ্যারান্টি নেই। ফলে এই ট্রাস্টের অভাবটা খুব শক্তভাবে বিশ্বাস করতে পারছে না ইরান। যদি আমি চুক্তি করিও, চুক্তি রাখা হবে, এটা 1 নম্বর ব্যাপার। 2 নম্বর ব্যাপার, ট্রাম্প সাহেব আপনারা জানেন হরমুজের দুধারেই ব্লকেট দিয়েছেন, কোনো জাহাজ এখান থেকে বেরোতে পারবে না। মূল লক্ষ্যটা কি? ইরানের কোনো তেল যেন এই হরমুজ প্রণালী দিয়ে বেরিয়ে বিক্রি না করতে পারে কোথাও। কারণটা কি? যাতে করে ইরানের অর্থনীতি গলা টিপে হত্যা করা হয়, চাপ সৃষ্টি করা। খুব স্মার্ট একটা পলিসি ধরা যাক সেটা। ইরানের অর্থনীতিকে আমরা ধ্বংস করে ফেলবো। কিন্তু এটা করতে যে আমরা কি করছি? বিশ্বে তেলের দামটাও কিন্তু আমরা ঊর্ধ্বমুখী রাখছি। ট্রাম্প সাহেবের মূল যুক্তি ছিল কি? তেলের দাম কমাতে হবে, তেলের দাম কমানোর জন্য চুক্তি করব আমরা, শান্তি চুক্তি করব আমরা। আর উনি কি করলেন? পুরো হরমুজ প্রণালীটাই তিনি আটকে দিলেন ব্লকেট করে। ইরানকে জানিয়েছে তারা 2টি জাহাজকে আটকে এই 2টি বিদেশি জাহাজ, একটি পানামার জাহাজ, একটি বোধ করি নাইজেরিয়ার জাহাজ, যত মনে পড়ছে আমার, তারা আটকে দিয়েছে। এবং সেই জাহাজে তারা উঠে নজরদারিও করেছে সেসব জাহাজকে নিয়ে। আমেরিকাও প্রায় 15টির মতো জাহাজকে ফেরত পাঠিয়েছে, এবং 2টি ইরানি জাহাজের উপরে তারা জাহাজকে তারা জব্দ করেছে। ফলে লড়াইটা এখন হয়ে যাচ্ছে কি? যুদ্ধ নেই, অথচ যুদ্ধ আছে। এখন এই অবস্থায় আগামী শুক্রবার আদৌ আলোচনা হবে কিনা একথা ভাবার কোনোই কারণ নেই। 2 দিন আগে আমাদের প্রেসিডেন্ট সাহেব কি বলেছিলেন? যে আগামীকাল যাচ্ছেন জেডি ভ্যান্স, আগামীকাল যাচ্ছেন, সব রেডি, বাক্স পাত্র নিয়ে তিনি রেডি হয়ে আছেন। যা হলো না। বলে আবারও শুক্রবার যাওয়া হবে যে,
এ কথা ভাবার কোনোই কারণ নেই। এটা একটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং। আমি আগে যেটা বললাম, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমার মনে হচ্ছে না যে আমাদের প্রেসিডেন্ট পুরো ব্যাপারটা ভেবে চিন্তে কাজ করেছেন, তার ফলে একটা পুরো কি বলবো আমি, লেজে গোবর অবস্থায় তিনি পড়ে গেছেন। থ্যাংক ইউ। অলরাইট, ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ইব্রাহিম চৌধুরী খোকন সাহেব, কোনো কমেন্ট তো আপনার নাই বোধহয় আজকে, মানে এটা বাকরুদ্ধ অবস্থা। আপনার তো আজকে আজকে আপনাকে বাকরুদ্ধ মনে হচ্ছে। না, দীর্ঘক্ষণ মানে হাসান ভাই ডোনাল্ড ট্রাম্পকে হামলা টামলা করে মূল যে কি পয়েন্টটা বলেছেন, যে তিনি স্বস্তি পাচ্ছেন যে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি সিজ ফায়ার করেছেন এবং একটা অনির্দিষ্ট কালের জন্য। এটাই মুদ্রা কথা। জনগণের কথা এখন যুদ্ধে যাবেন না। এখন কি করেছেন ট্রাম্প, বুঝিয়া করে ভাবিয়া করেছেন, এইসব তো শুনেন বাদ কা বাদ। এখন আমাদের যুদ্ধ বন্ধ হওয়া উচিত। এই যুদ্ধ বন্ধ হওয়ার জন্য ইরানের মতো একটা দুর্বল দেশ, এদের সাথে কার সাথে আলাপ করবে? এদের লিডারশিপ আছে নাকি? সব বাইরে শেষ। এদের গুছাইতে দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সময়টা দিচ্ছেন যে তারা গুছাইয়া তোমরা কার সাথে নিয়ে আলাপ করবো, তাদেরও তো কোনো ঠিক ঠিকানা নাই। এই আলাপ টালাপ এগুলো একটা স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে হচ্ছে। সুতরাং আমরা এখন আশাবাদী। হাসান ভাইয়ের সাথে একদম একমত যে এটা একটা স্বস্তির খবর। এই জন্য হাসান ভাই নিজেও একটা ধন্যবাদ দিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। দিস ইজ এ ট্রু প্যাট্রিয়ট আমেরিকান, যে এই ভুল তো হয়। ওই হাসান ভাইয়ের একটু ছোট্ট ধন্যবাদের জন্য আপনি কিন্তু অনেকক্ষণ থেকে বসেছিলেন। যাক, আপনাকে যে হাসান ভাই খুশি করতে পেরেছেন, এটা একটা আমার আফসোসটা হচ্ছে এই যুদ্ধ বন্ধ করা বা স্থগিত হওয়া এইসব কারণে আমেরিকায় বসবাস করা কিছু আমেরিকা বিদ্বেষী তারা সন্তুষ্ট না। তারা ভিতরে এই যুদ্ধটা চলো, এই যুদ্ধ চলা থাকলে আপনার কাছে কিন্তু এক মিনিট, মনে হচ্ছে যে আমি যা কথা বললাম একটা কথা ভালো করে শোনেনি সে। আমেরিকার 67% লোক মনে করে যত ভুল, 67% লোক বলছে না ভুল, আর উনি বলছেন যে তার মানে সবাই আনপেট্রিয়টিক, সবাই আনপেট্রিয়টিক। ঠিক উল্টো, যুদ্ধের প্রতিবাদ করাটা পেট্রিয়টিজম। এই যুদ্ধটা অন্যায় যুদ্ধ, এই যুদ্ধ অপ্রয়োজনীয় যুদ্ধ, এই যুদ্ধে আমার লোক মারা যাচ্ছে, প্রতিদিন $1 বিলিয়ন খরচ হচ্ছে। যুদ্ধটার প্রতিবাদ করা পেট্রিয়টিক। প্রেসিডেন্ট সাহেব যা করছেন ভুল করছেন, এইটা বলাটা মানুষ থাকার জায়গা নাই, খাওয়ার পয়সা নাই। আমি শেষ করছি। আমি ইমরান সাহেব কি বললেন, ইরানের কোন নেতৃত্ব আছে? এরা তো বিশৃঙ্খল। প্রতিদিন আমরা একটা করে আমেরিকায় একটা করে সেক্রেটারিকে আমরা ফায়ার করছি। আমি এই গত 7 দিনে 3 জন ফায়ার হয়েছে। 2 দিন আগে লেবার সেক্রেটারি ফায়ার হয়েছে। একের পরে আমাদের নেতৃত্ব তো বিভক্ত নেতৃত্ব, আর উনি ইরানের কথা ভাবছেন। আগে ঘরেটা ভাবি আমরা। আর একটা এক্সাম্পল দিই আপনাকে, আমি পত্রিকা পড়লে খবরটা জানতে পারতেন আপনিও। যেই মিটিং এ বিবি নেতানিয়াহু এসে এক মিনিট যেই মিটিং এ বিবি নেতানিয়াহু এসে বললেন যে কেন যুদ্ধে যেতে হবে, 2.5 ঘন্টা তিনি প্রেজেন্টেশন দিলেন, 2.5 ঘন্টার। সেখানে প্রত্যেকটি লোক বলল, আমাদের পররাষ্ট্রমন্ত্রী বললেন, হেক্সেদ নয়, পররাষ্ট্রমন্ত্রী বললেন, সিআইএর প্রধান বললেন, এবং ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স বললেন। উনি বললেন কি জানেন? বাংলায় বলি, আমি ইংরেজিতে বলি, বুলশিট। এই পুরো প্রোগ্রামটাকে যে প্রেজেন্টেশন দেওয়া হয়েছে, এটাকে তিনি বুলশিট। নিউ ইয়র্ক টাইমস লম্বা রিপোর্ট দিয়েছে। তার মানে বিভক্তি কোথায়? ইরান নিয়ে ভাবার কোন কারণ নেই। আগে আপনি যে ট্রাম্প এতদিন বসে গেল, বোমা টোমা মাইরা এটা শেষ করে তাড়াতাড়ি চলে আসার কথা। শেষ করে দাও, ফিনিশ দ্য জব as quick as possible and come back. এটা তারা যুদ্ধের বিরুদ্ধে। আপনি বোমা মারেন আর মানে আপনি কি মানুষ মারা পছন্দ করেন? 67% খুঁজতেছেন আপনি। আপনি কি এই শিশু হত্যা, মানুষ হত্যা, এগুলোকে সাপোর্ট করবেন? যে কোনো লোক মারা যাক, সে তো মানুষ। আমরা তো পশু রক্ষার জন্য আন্দোলন করি, রাইট? পশু পরিবেশ রক্ষা, এইসব নিয়ে আন্দোলন করে আমরা $1 বিলিয়ন খরচ করি, আর মানুষ মারার জন্য আপনি উস্কানি দিচ্ছেন। এটা কেমন কথা? দুর্বল করে শেষ করে কাজ শেষ করে আসো, ফিনিশ as quick as possible and come back with a clean hand. That's it. মানে সবাইকে মেরে ঠেলে তাড়াতাড়ি চলে আসো, এইরকম একটা অবস্থা। ওখানে যে মিশন নিয়ে গেছো ওটা তাড়াতাড়ি শেষ করো, ওইটা কেন দীর্ঘস্থায়ী হবে? এটাই হলো কথা। তার মানে 5000 বছরের পুরনো একটা সভ্যতাকে ধ্বংস করে ঘরে ফিরে আসো। আমাদের প্রেসিডেন্ট সাহেব কি বলেছেন? সব তিনি সেতু ভেঙে ফেলবেন, প্রতিটি ইলেকট্রিক গ্রিড ধ্বংস করবেন,
দেশটাকে নিশ্চিহ্ন করবেন। আমাদের ইব্রাহিম চৌধুরী সাহেব কথা হচ্ছে যে এই কাজটা শেষ করে ঘরে ফিরে আসো। চমৎকার চমৎকার। চমৎকার চমৎকার। ধরা যাক দু চারটা ইঁদুর, কবিতা আছে না যমুনা দাসের, আসুন এবার দু চারটা ইঁদুর ধরি আমরা। যুক্তরাষ্ট্রের কোনো লক্ষ্য স্থাপন কোনো এটা খেলতে যান নাই। পিওর ননসেন্স, পিওর ননসেন্স। অনেক জিনিস আমরা বুঝি না, মানে আমাদের রাডারের বাইরে। এখন সাধারণ মানুষ কাউকে ননসেন্স বলতে পারে প্রেসিডেন্টকে, কিন্তু ওই সাধারণ মানুষ একজনকে তো আর প্রেসিডেন্ট বানাইলে যুক্তরাষ্ট্রের লোকজন, যুক্তরাষ্ট্রের লোকজন তাদের মধ্যে সবচেয়ে যোগ্য যে নেতা তাকে প্রেসিডেন্ট মানে না, উনি বলেছেন হি ইজ দ্য স্মার্টেস্ট ম্যান। আমরা আমরা এই যুদ্ধে প্রেসিডেন্টের পিছন থেকে আমরা সরবো না। উই আর স্ট্যান্ডিং বিহাইন্ড দ্য ওয়াল প্রেসিডেন্ট। এটা এই দেশ প্রেম। না ঠিক আছে ঠিক আছে। ব্রাভো ব্রাভো। না না, ভালো 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 ভালো, আপনি ভালো বলছেন। আমি যুদ্ধের সমালোচনা করব, কিন্তু আমি না, না। গাদ্দারি করতে পারবো না। আপনি ভালো বলছেন তো, জি, আপনি ভালো বলছেন। এবং উনি কিন্তু রেগুলার খান কিন্তু ম্যাকডোনাল্ড, এটা মনে রাখবেন। আচ্ছা আরেকটা বলি, মজার কথা বলি, উনি কেন, আপনারা জানেন উনি কেন কোক খান, ডায়েট কোক খান? শুনেছেন আপনারা? না জানি না। উনি বলেছেন আমাদের কি নাম টেলিভিশনের সেই ডাক্তার নাম কি, তাকে তিনি বলেছেন যে ডক্টর ওজে ডক্টর ওজ, তাকে তিনি বলেছেন যে ডায়েট কোক খেলে নাকি ক্যান্সার সেল মারা যায়। এই কথা শুনে ডাক্তার ওজ তো আকাশ থেকে মাটিতে হঠাৎ করে পড়েছেন। কোক খেলে ক্যান্সার সেল ধ্বংস হয়, উনি সেই কারণে কোক খান। মাফ করবেন, অনেক কথা বলে ফেলেছি আজকে আমি। এটা অনেক 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 কিছু ফান করে বলেন, এটাকে আমরা মানে এটা নিয়ে আমরা এটা উনি ফান করে বলেননি। এর আগে যেমন তিনি বলেছিলেন কি কোভিডের সময়, তিনি মনে আছে কোভিডের সময় কি বলেছিলেন? ক্লোরেক্স খাওয়ার জন্য, ক্লোরেক্স পান করার জন্য, যা কিনা আমরা বাথরুম সাফ করার জন্য ব্যবহার করি আমরা, ওইটা খাও, ওইটা খেলে তুমি কোভিড থেকে মুক্ত হবা। এগুলো আমেরিকার ভাবধারা, আমেরিকার জীবন। শুধু নোবেল প্রাইজ শান্তিতে কেন পাবেন, বিজ্ঞানেও পাবেন তিনি। এইসব কৌতুকগুলো বোঝার ক্ষমতা আমাদের নাই, যাদের আছে যে আমেরিকানকে তারা নিযুক্ত করেছে প্রেসিডেন্ট। হ্যাঁ, আমি 100% নিশ্চিত কৌতুক বোঝার ক্ষমতা একমাত্র চৌধুরী সাহেবেরই আছে, এতে কোনো সন্দেহ নাই। বোঝার ক্ষমতাটা আমাদের নাই, বুঝার ক্ষমতা আমাদের নাই, এটা ঠিক। শায়লা বোধহয় কিছু একটা বলবে, আমাদের চেয়ে সবচেয়ে বুদ্ধিমান এখানে শায়লা, তার কথা শুনি আমরা। না না, মোটেও না। আমি বোকার মতন কথা বলি যে মিশনের কথা বলছেন। মিশন, কোনো মিশন আছে ইরানের? এটা আমরা এখনো জানি না, বিকজ ইব্রাহিম সাহেব বললেন যে একটা মিশন শেষ করে, তো মিশন কোনটা, কোন মিশন, কোন প্ল্যান, সেটা জানি না। আর হাসান ভাই বলছেন যে ক্যান্সার ধ্বংস করার জন্য, তার মানে কি এটা কনক্লুড করবো যে ওনার ক্যান্সার আছে? ক্যান্সার না থাকলে ক্যান্সার হবে কিভাবে? যদি হয় সে কারণে প্রিভেন্টিভ। আচ্ছা, ওকে। আমরা যাদের ক্যান্সার হয়ে গেছে তারা ডায়েট কোক খাওয়া শুরু করে দেবে? না, তার আগে খাবে যাদের হয়নি। ওই যে আমি এটা ক্লারিফাই করলাম, এটা অ্যাকচুয়ালি মানে বোঝার বাইরে আমাদের। সো ইটস and actually Hassan bhai knows this, war is the most expensive business. So প্রতিদিন $1 বিলিয়ন, প্রতিদিন $1 বিলিয়ন খরচ হচ্ছে আমাদের। আমি এখন since we're just having, you know, just in family, Ibrahim bhai I think is a billionaire already, because উনার যতখানি মানে লয়্যালটি, উনার তো বিলিয়নার হওয়া উচিত, because otherwise there is no reason যে এরকম ফ্যানাটিসিজম কে এতখানি সাপোর্ট করে। the only ones who do তারা হচ্ছে না ওনার you know এই war crimes commit করতে they are making money, and then of course তাহলে তো you will be foaming in your mouth, আপনি এত কিছু বলবেন, it should be worth some money. Ibrahim bhai should be making some money right now. এখন তো he's a rich man, thank you Ibrahim Chaudhry Khokon, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আমেরিকার অধিকাংশ মানুষের যে মনোভাব, কথাবার্তা, এটা বলার চেষ্টা করি। ইব্রাহিম আপনি আবারও ভুল করছেন, অধিকাংশ নয়, আপনাকে বললাম তো আমি, অধিকাংশ নয়, 33% লোক যা ভাবে আপনি তার কথা বলছেন। এটা খারাপ কিছু না, এটাও খারাপ কিছু না, কিন্তু মাত্র 33%। না, এর মধ্যে আছেন তো 33% কম না, কিন্তু এর মধ্যে উনি আছেন। 33% মানুষের কথাগুলো আমি এখানে বলি। এবার আপনি ঠিক বলেছেন, এটা ঠিক আছে, এবার ঠিক আছে, ভালো থাকবেন। আমাদের পার্সোনালি কিছু দেখা কিছু নাই। আমরা তো বাঙালি উপমা হলো
অভ্যাস হলো যে কোনো বক্তব্যকে পার্সোনালি নিয়ে নেওয়া এবং এই নিয়ে নেওয়ার মধ্যে নিজেকে একটা বুদ্ধিজীবী হিসাবে জাহির করা। নাথিং ইজ পার্সোনাল। এখানে সবাই আমরা বাঙালি কমিউনিটি একটা টেলিভিশনে সবাই আসি আমরা মানে এই ডেমোক্রেটদের বক্তব্য শোনার জন্য। আমি ওই যে মানুষ যেটা 33% হোক বা 30%, তারা কি ভাবতেছে তাদের হ্যাঁ, ওইটাকে প্রতিদিনের protect narrative, করেন। এই কথাটাকে আমি এখানে উপস্থাপন করি। দিস ইজ নট নেসেসারিলি ইজ মাই ভিউ, এটা ইট ইজ এ পারফরমেন্স। এইটা নিয়ে আপনার আমাদের কিছু বেত বাঙালি বুদ্ধিজীবী সেজে মানে আপনাকে পার্সোনালি পারলে নারায়ণ তকবির দিয়ে একটা কূপ বাইরে দিবে। দিস ইজ নাথিং পার্সোনাল। এই আরবিট্রেশন এগুলা শিখতে একটা উন্নত সমাজে কয়েক জেনারেশন থাকতে হয় না, জি। এটা আত্মস্থ করলেই এটা বোঝা যায় যে Thank আজকে you. আপনার আপনাকে অভিনন্দন, আপনাকে আপনাকে অভিনন্দন, আপনি শিখেছেন, অভিনন্দন এবং আপনি ধন্যবাদ। শিখে গেছেন এই আর্টটা, আপনাকে অভিনন্দন। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ শারাইফ থেকে আপনাকে, থ্যাংক ইউ জনাব হাসান ফেরদৌস, থ্যাংক ইউ জনাব ইব্রাহিম চৌধুরী খোকন। নাথিং পার্সোনাল, এভরিথিং ইজ, আপনি সব জায়গাতে নাথিং পার্সোনাল, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। দর্শক আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।